আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের কিন্তু হাইড্রোলিক্স ক্লাস হওয়ার কথা ছিল, বাট তোমাদের অনেক বলার পর আমরা কি আজকে সার্ভিং ওয়ানটা নিচ্ছি, কারণ সার্ভিং ওয়ান লাস্ট সপ্তাহটাতেও নেওয়া হয় নাই, ঠিক আছে, বিভিন্ন কারণবশত নেওয়া হয় নাই। ওকে, তো আজকে আমরা সার্ভিং ওয়ানের প্রথম অধ্যায়টা করব, টোটালি এ টু জেড কভার করার চেষ্টা করব। ওকে, অধ্যায় একটা। সো তোমরা কুইকলি আগে লাইভটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে, যারা যারা আসছো করছে সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও, দেন আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। অ্যান্ড লিঙ্কটা একটু কিন্তু কপি করে গ্রুপে দিয়ে দাও। আরে দূর। ওকে, তো মোটামুটি সবাই জয়েন হয়েছো। আচ্ছা, লিঙ্কটা সবাই দিচ্ছ না নাই দাও রে। আচ্ছা, তানভীর, তৃষ্ণা দাস আপু, দেন ইয়াসিন আরাফাত, ইয়াসিন আহমেদ, আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব খান, কাদের পড়ালেন ভাই? পড়াইলাম আমি তোমাদের যারা তৃতীয় সেমিস্টার ছিল এতক্ষণ, ঠিক আছে, তো তাদের পড়াইলাম মোটামুটি 8টা 20 মনে হয় বাজে গেছে ওদের পড়াইতে পড়াইতে। 6:30টায় শুরু করছি, 7:30টা গেল, 8:30টার মতো প্রায় চলে আসছে। তাহলে এখন মনে করো তোমাদের আবার 2 ঘন্টার মতো পড়াবো। ওকে, মাহতাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রব্বাতুল বাইত। ওয়ালাইকুম আসসালাম। পরের সপ্তাহ থেকে ক্লাস করব, রিয়াজ মাহমুদ। আরে তুমি পরের সপ্তাহ কেন রে, পরীক্ষার আগে ক্লাস করিও, ঠিক আছে? এভাবে করলে হয় বলো? তানভীর আহমেদ, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। তানভীর, তুমি কি কেমন আছো, বা বাদ বাকিরা সবাই কেমন আছো একটু আমাকে জানাও। সাইম আহমেদ গালিব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কই রে মাসুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহেল বলছো কি সাকিব ভাই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গাড়ি কোথায়? এই তো ভাই গাড়ি বাউ। কিরে, রংপুর পলিটেকনিকের আমাদের এটা বিখ্যাত, ঠিক আছে, ঘটনা বিখ্যাত হয়ে গেছে, তো ওটা নিয়ে আর টানাটানি করিও না রে। সার্ভিং থ্রি, হ্যাঁ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। এত সুন্দর হওয়ার কারণ কি? এখানে আমি হয়তো তোমাদের বলছিলাম একদিন যে একটা বিষয় কি, যদি তুমি, ঠিক আছে, মনে করো একটা ছবি তুললা, ছবি তোলার পর বা ভিডিও করলা, ভিডিওর মাঝে যদি দেখো যে তুমি ভালো বা তোমাকে ভালো দেখাচ্ছে না, ঠিক আছে, তার মানে এটা তোমার দোষ না, এটা হচ্ছে ক্যামেরার দোষ। আর যখন ভালো উঠবে তখন সেটা কিন্তু তুমি সুন্দর বলেই কিন্তু কি ভালো উঠছে, ঠিক আছে, তখন ক্যামেরার ক্রেডিট নাই কিন্তু। ওকে, আলিফ, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভাই। ওকে ওকে, কে ফোন দিল এই সময়? ভাইয়া আপনি এখন যে এখনই যে পরিশ্রম করছেন, আপনার তো বিয়ে করে ফেলা দরকার। দোয়া করো রে, ঠিক আছে, দোয়াটা করো যাতে তার মানে এই পাশে ডুয়েটে যেন একটু চান্স হয়, ঠিক আছে। আহ, চেষ্টা করব যদি চান্স হয়, তাহলে মনে করো চান্স হলেই তোমাদের বিয়ের সাথে, ঠিক আছে, করে ফেলবো, হ্যাঁ, ইনশাল্লাহ। তেমনি করে ফেলবো এমনটা না, জাস্ট তেমনি হওয়ার সম্ভাবনা আছে তাহলে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে ভাই এখন না, আরো লেট আছে, অনেক লেট আছে। হুম, দোয়া করিও জাস্ট। ওকে, সো সবকিছু সার্ভিং ওয়ান কেন রে, সার্ভিং থ্রি, আমাদের সার্ভিং থ্রি ক্লাস ও সেই নাকি তারপর, ঠিক আছে। হ্যাঁ, বিয়ে করলে আবার আমাদের ভুলে যাবেন না তো? কি বলে জানো, না না বলি বাদ। ওকে, সো সার্ভিং থ্রি অধ্যায় এক আজকে। সবাই খাতা কলম বের করো, ঠিক আছে।
মনোযোগ দিয়ে ক্লাসটা করো আজকে। ওকে, সো অধ্যায় 1 এর নামটা কি আছে আগে দেখি। বাক ও বাক সংস্থাপনের ধারণা। বাক ও বাক সংস্থাপনের বাক ও বাক সংস্থাপনের ধারণা। ভাইয়া তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ বলে ফেলেন ভাই। ক্যাপশনে সার্ভিং আল্লাহ জানে কি চাইছে, সার্ভিং 3 ওটা হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আজ উপস্থিতি বেশি। হ্যাঁ আচ্ছা, এটা সার্ভিং 3। আচ্ছা, আমরা যখন সার্ভিং গুলো যদি একটু অ্যানালাইজ করি, সার্ভিং 1, সার্ভিং 2, সার্ভিং 3, তো আমরা যদি সার্ভিং 1টা আলোচনা করি তখন কিন্তু দেখা যায় ওইটা ছিল মূলত আমাদের বিভিন্ন ধরনের শিকল জরিপ বলো, তারপরে তোমার আহ কি বলে ওটা, টেবিল কম্পাস, সরি কম্পাস, ঠিক আছে কম্পাস। আর তারপরে তারপরে কম্পাস জরিপ আছে, তারপরে আসলো টেবিল, আরে আমার নামটাই ভুলে গেলাম মনে হয়, ঠিক আছে টেবিলের জরিপ, ঠিক আছে এগুলা প্লেন টেবিল জরিপ, ঠিক আছে ওইগুলো ছিল আমাদের সার্ভিং 1 এর আলোচনা। এন্ড সার্ভিং 2 তে আমরা কি করছি, সমতল মিতি এবং বলা যায় সমতল মিতি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অর্থাৎ বিভিন্ন যে যন্ত্রগুলো ছিল সেই যন্ত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন সার্ভিং 3 তে মূলত তোমার যেটা আসছে সেটা হচ্ছে মূলত বাকের আলোচনা। সার্ভিং 3টা মূলত ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে তোমার এখানে বাক নিয়ে, ঠিক আছে। তোমার যেমন প্রথম অধ্যায় আছে বাক, বাক সংস্থাপনের ধারণা দেয়া আছে। দ্বিতীয় অধ্যায় আছে বাকের একটা রৈখিক পদ্ধতিতে বাক। তারপরে তৃতীয় অধ্যায় যেমন আছে তোমাদের কি আছে এখানে, ঠিক আছে এমনি আপাতত ধারণা দিচ্ছে আগে কি কি আছে। দেন তারপরে তোমাদের চতুর্থ আছে তোমার ক্রান্তি বাগ, পঞ্চমে আছে উলম্ব বাগ, তারপরে আছে তোমার ষষ্ঠ অধ্যায় আছে দালানের প্ল্যান ও রাস্তা। তার মানে ওটা একদম টোটালি থিওরি একটা অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। দেন সপ্তম অধ্যায়টা আছে সাউন্ডিং। সাউন্ডিং কি, ওই যে আমরা পানির নিচে, ঠিক আছে গভীরতা যে নির্ণয় করা, এটাকে মূলত সাউন্ডিং বলে। দেন এরপরে আছে কি টোটাল স্টেশনের ব্যবহার আছে, ঠিক আছে। দেন এরপর আসলো টোটাল স্টেশনের সাহায্যে ট্রাভার্স তৈরির নীতিমালা। দেন এরপর আসলো নগর জরিপ, ঠিক আছে। এখানে মূলত ম্যাথের যদি অধ্যায় বলি, ম্যাথের অধ্যায় আছে তোমার 1 থেকে 4, 5, দেন 6 অধ্যায় ম্যাথ নাই, 7 অধ্যায় ম্যাথ আছে, দেন 8 অধ্যায় ম্যাথ নাই, দেন 9 অধ্যায় ম্যাথ থাকতে পারে, আর তাছাড়া বাদ বাকি সবগুলো তোমার থিওরি, ঠিক আছে। তো তাহলে আমরা অধ্যায় 1 আজ করব, সেটা হচ্ছে বাক। তো এই অধ্যায়ে আমরা আলোচ্য টপিকগুলো আগে দিই, কি কি আমরা টপিক আলোচনা করব বা টপিকগুলো আমাদের আলোচনায় আসবে সেগুলো আমি এই পাশে লিখে দিই, তোমরা একদম হুবহু তুলে নাও। হ্যাঁ নাম্বার 1 টপিক কি আছে, বাক কি এবং কেন দেওয়া হয়, ঠিক আছে বাক কি কেন দেওয়া হয়। দ্বিতীয় টপিক হচ্ছে বাকের শ্রেণী বিভাগ, বাকের তৃতীয় টপিক হচ্ছে কি তোমার চিত্রসহ বাকের বৃত্তাকার, চিত্রসহ বৃত্তাকার বাকের, চিত্রসহ বৃত্তাকার বাকের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। তারপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বৃত্তাকার বাকের বিভিন্ন অংশের মান নির্ণয়ের জন্য সূত্রাদি। বৃত্তাকার বাকের বিভিন্ন অংশের মান নির্ণয়ের জন্য সূত্রাদি। প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ দেন আসলো সংক্ষিপ্তে প্রমাণ আছে তোমার, ঠিক আছে সংক্ষিপ্তের প্রমাণ সমূহ, প্রমাণ সমূহ। এন্ড 6 নাম্বার হচ্ছে তোমার বাক সংস্থাপন পদ্ধতি, বাক সংস্থাপন
পদ্ধতি। দেন এরপরে 7 নাম্বার হচ্ছে তোমার ম্যাথ পার্ট। ম্যাথ আমি কত শেষে নিয়ে এসেছি দেখছো, বাট এইগুলো করলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। ওকে, এইগুলো করলে ম্যাথ আমাদের একদম ইজি হয়ে যাবে। এই বইটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায় এবং কোন কোন অধ্যায় থেকে ম্যাথমেটিক্স থাকে বেশি, ওই তো তোমাদের প্রথমেই বলে দিলাম। এখানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত ম্যাথ, তারপরে 6 ম্যাথ নাই, তারপরে 7 অধ্যায়টা ম্যাথ আছে। দেন এখানে আমি যদি লিখে দিই এখানে, ঠিক আছে, ম্যাথের আছে এখানে, এখানে ম্যাথ আছে 1 থেকে শুরু করে 5,7। দেন থিওরি যদি বলি, ঠিক আছে, থিওরি আছে এখানে 6। আর দেখি একটু, আমি এখানে দেখি ভালোভাবে দেখি, তারপরে তোমাদের দিই এখানে 6 গেল। দেন এখানে 8 অধ্যায়টা কি আছে দেখি, 8 অধ্যায় আছে কি না, 8 অধ্যায় নাই, তাহলে 8 অধ্যায় তোমার থিওরি। দেন তারপরে কি আছে 9 অধ্যায়, 9 অধ্যায়, হ্যাঁ 9 অধ্যায় থিওরি এন্ড 10 অধ্যায় থিওরি। হ্যাঁ 9 10 টোটালি থিওরি, ঠিক আছে। তার মানে আমাদের ম্যাথ আছে এখানে তোমার 5টা, একটা 6টা অধ্যায় এন্ড 4টা অধ্যায় আছে থিওরি। টোটাল অধ্যায় তোমার কয়টা হচ্ছে তাহলে 10টা অধ্যায়, ঠিক আছে, টোটালি 10টা অধ্যায়, তার মাঝে 6টা আমার ম্যাথ এবং 4টা হচ্ছে থিওরি। ওকে, সো আমি সেই এটা। সো আমরা এখন শুরুতেই একদম আলোচনা করব প্রথমত বাক কি, তারপরে কেন দেওয়া হয়, ঠিক আছে, ছোটখাটো কোশ্চেন বা ছোটখাটো নলেজ মূলক বা জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে, সেইগুলো আমরা জানবো। আচ্ছা বাক কি, বাক কি আমরা তো জানি, বাক কোনটা, ওই যে রাস্তায় যে বাঘ দেওয়া হয় না, ওই বাঘের কিন্তু কথা কয়েছে এটা, ঠিক আছে, রাস্তায় যে বাঘ দেওয়া হয় ওই বাঘের কথা এখানে বলা হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে কি বাঘ, বাঘ। এখন আমি ওই যে তার মানে সিম্পল ভাবে বললাম আর কি, যে রাস্তায় যে বাঘটা দেওয়া হয় ওই বাঘের কথা এখানে বলা হয়েছে। এখন আমরা যদি সংজ্ঞাটা জানতে চাই বইয়ের ভাষায়, ঠিক আছে, বইয়ের ভাষায় যদি সংজ্ঞাটা দেখতে চাই, তাহলে মূলত আমাদের কি বলে, হ্যাঁ তাহলে কি বলে, সেটা বলে যে কৌণিকভাবে ছেদিত, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, কৌণিকভাবে ছেদিত দুইটি সরল রেখাকে, দুটি সরল রেখাকে, সরল রেখাকে, সরল রেখাকে বৃত্ত বা বৃত্তচাপের যে অংশ দিয়ে, যে অংশ দিয়ে সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়, তাকে আমার কি বলা হয়, বাঁক বলে। এই বিষয়টা আমি তোমাদের এমনি সিম্পল ভাবে এখন বিস্তারিত বুঝাই দিই। কি বলছে, কৌণিক ভাবে ছেদিত দুইটি সরলরেখা, কৌণিক ভাবে ছেদ করছে, তাহলে দেখো এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, কি করছে পরস্পর কৌণিক ভাবে ছেদ করছে না, হ্যাঁ কৌণিক ভাবে ছেদিত দুইটি সরলরেখা, এটাকে যদি আমি একটা বৃত্তচাপের অংশ ধরি, ঠিক আছে, এই এই যে দেখো একটা, মনে করো এখানে বৃত্ত হয় এরকম, ঠিক আছে, এভাবে মনে করো একটা বৃত্ত হয়, তো এই বৃত্তচাপের একটা অংশ হইলো না এটা, এটা কৌণিকভাবে ছেদিত দুইটি সরলরেখাকে বৃত্ত, এই যে বৃত্ত অথবা বৃত্তচাপের যে অংশ দ্বারা আসলে সংযুক্ত করা হলো, এই সরলরেখা এই সরলরেখাকে এই অংশটা দ্বারা সংযুক্ত করা হলো না, হ্যাঁ ভাই, তাহলে এইটাই হচ্ছে মূলত আমার বাঁক, ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের বইয়ের সংজ্ঞা বা যেটা আমরা পরীক্ষায় লিখবো। ওকে, সেই সংজ্ঞাটা লিখবা। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের একটা রাস্তা এদিকে যাচ্ছে, একটা রাস্তা এদিকে যাচ্ছে, সো দুইটা রাস্তা যদি আমি এভাবে রাখি, ঠিক আছে, কৌণিক ভাবে এভাবে রাখি, তাহলে বলো তো কখনো কি ভালোভাবে রাস্তা এখানে গাড়ি চলাচল করতে পারবে, না ভাই পাবে না, কখনোই কিন্তু পাবে না। তার জায়গায় যদি আমি এটা এইভাবে করে দেই, তখন কি হবে, গাড়ি চলাচলও সুবিধা হবে এবং এখানে তার মানে নিরাপদ ভাবে যাইতে পারবে, ঠিক আছে, তার মানে নিরাপত্তা বলো সবকিছু বিবেচনা করে বলে যে আমাদের বাঁকটা এরকম ভাবে হইতে হবে, এরকম ভাবে হলে হবে না, ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের বাঁক। সো বাঁকটা যদি বলে কেন দেওয়া হয়, তো বাঁকটা দেওয়া হয় ভাই যাতে আমাদের যে কারণটা যদি বলি, যে পথ চলাচলের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা যখন পথ চলাচল করি তখন ক্রমান্বয়ে, ঠিক আছে, বা ধীরে ধীরে আমাদের দিক, মানে আমাদের গাড়ি চলার যে দিক যেটা আছে সেটা পরিবর্তন করার জন্য, ঠিক আছে, গাড়ি চলার দিক পরিবর্তন করার জন্য। তো আমরা এইখানে যদি যাই, ঠিক আছে, এইভাবে যদি যাই, ঠিক আছে, মন করে এটা নাই, এইখানে যদি যাইতাম তাহলে কিন্তু গিয়ে আমার এখানে থামতে হইতো, একদম থামতে হইতো, তারপর সামনে দেখা লাগতে কেউ কেউ আসে না নাই,
সামনে দেখা লাগতো সামনে, তাছাড়া কিন্তু আমি জানি না যে এখানে কেউ আসতেছে কি না, বুঝতে পারবো না। বাট যখনই মূলত আমার বাঘটা এভাবে দেওয়া হবে বাঘটা, তখন দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি, সামনে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, যাচ্ছি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, তার মানে ধীরে ধীরে যে আমি দেখতে পাচ্ছি সবগুলো। এই জন্য বলছে যে উদ্দেশ্য এটা, বা কেন দেওয়া হয় যদি বলা হয় যে ভাই ক্রমান্বয়ে ক্রমান্বয়ে পথ পথের দিক পরিবর্তন করার জন্য, পরিবর্তন করার জন্য। ওকে, সিম্পল অ্যান্সার। এগুলো মূলত ভাইভাতে আসলে ধরে যে বাঘ কি, দেন তারপরে বলে যে বাঘটা কেন দেওয়া হয়, বাঘ কি, এক হচ্ছে বাঘ কি, দেন বাঘ কেন দেওয়া হয়, এই দুটা কোশ্চেন। হ্যাঁ, তো এই দুটো ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। দেন এরপরে আচ্ছা, ওয়াহিদ বলছো ভাই 10 অধ্যায়, এরপরে তো আর 6টা আছে, ওইগুলা কি আর ওইগুলা পড়া লাগবে না? 10 অধ্যায়ের পরে 6টা আছে, কি 6টা আছে আমি তোমার কথা বুঝলাম না রে। অ্যান্ড ক্লিয়ার। ভাই অধ্যায় তো 10টা প্লাস বিশেষ অধ্যায় আছে 6টা, এগুলো কি পড়তে হবে না? হ্যাঁ, বাকি অধ্যায়গুলো পড়তে হবে তো। তার ম্যাথের অধ্যায় আমি বললাম 6টা, আর বাকিগুলো কি তোমাদের থিওরি অধ্যায়। তো থিওরি কি আসবে না তোমাদের? সার্ভিং থ্রি জাস্ট ম্যাথ আসে না, থিওরি আসে ম্যাথ আসে, তার মানে দুইটার সংমিশ্রণে আসে। তার মানে বুঝতে পারতেছো যে থিওরিও লাগবে ম্যাথও লাগবে, আমরা সবগুলো করব। ওকে, সো এটা বাদ দিয়ে এখন এখন আমরা বাকের যে শ্রেণী বিভাগ আছে সেটা করব। আর অবশ্যই এটা তুলে নাও, কিন্তু আমি কিন্তু এটা মিশিয়ে দিব এখন আর। হ্যাঁ, বাকের শ্রেণী বিভাগ এখন আমরা করব। দ্বিতীয় টপিক যেটা আছে বাকের শ্রেণী বিভাগ। আকাশ লেখছো ডান, সজীব ক্লিয়ার, মাহতাব ডান, রায়হান ক্লিয়ার। বিশেষ অধ্যায় আছে কিছু, বইতে বইতে নর্মাল অধ্যায় বাদেও কয়েক কয়েকটা বই নর্মাল অধ্যায় বাদেও। তুমি কিসের যে কথা বলতেছো আমি একটু দেখি। 10 অধ্যায় গেলাম, 10 অধ্যায়ের পরে আর কি আছে? এরপর আছে ব্যবহারিক। জি ভাই, হক এর বইয়ের চ্যাপ্টার 10-এর পরে আরো কিছু বিশেষ চ্যাপ্টার আছে, ওগুলো পড়তে হবে না, ঠিক আছে, ওগুলো পড়তে হবে না। আমি আপাতত জানি না বিশেষ অধ্যায় তেমনি কি দেয়া আছে সেটা জানি না, তবে দেখলে তাহলে আমি বলতে পারবো, আপাতত বলতে পারতেছি না আমি, ঠিক আছে। এই জন্য আমি এটা নিয়ে কিছু বলতেছি না যে পড়া যাবে কি না, ঠিক আছে, ওটা এখন আমি বলতেছি না। আচ্ছা, তাহলে আমি এখন হকে সরি বাকের, তোমাদের হক বলার পর হকটা কথা মুখে চলে আসতেছে। বাকের শ্রেণী বিভাগটা এখন আমরা পড়বো। বাক, বাক মূলত হচ্ছে তোমার দুই প্রকার, বাক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বৃত্তাকার, আর একটা হচ্ছে অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার, একটা হচ্ছে বৃত্তাকার বাক আর আরেকটা হচ্ছে অধিবৃত্তাকার বাক। একটা হচ্ছে বৃত্তাকার বাক আর আরেকটা হচ্ছে তোমার অধিবৃত্তাকার বাক। সো বৃত্তাকার বাককে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল বাক, দ্বিতীয়ত হচ্ছে তোমার যৌগিক বাক, দেন তৃতীয়ত তোমাদের আসছে বিপরীত বাক, ঠিক আছে, বিপরীত। দেন এরপরে তোমাদের অধিবৃত্তাকার বাক যেটা আছে, অধিবৃত্তাকার বাক আছে আবার 2 প্রকার, ঠিক আছে। এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত আছে ক্রান্তি বাক, এন্ড আরেকটা হচ্ছে তোমার উলম্ব বাক, ঠিক আছে। একটা ক্রান্তি বাক এন্ড আরেকটা আছে ভাই তোমার উলম্ব বাক। সো ক্রান্তি বাক্যে আবার তোমাদের কয়েকটা ভাগে ভাগ করা যায়, উলম্ব বাক্যেও আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো ক্রান্তি বাক্যে আবার তোমাদের ভাগ করা যায় 3 ভাবে। একটা হচ্ছে সর্পিল আকার, ঠিক আছে, একটা হচ্ছে সর্পিল বাক, একটা হচ্ছে সর্পিল বাক, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ত্রিমাত্রিক অধিবৃত্ত এবং বার্নলি, ঠিক আছে, ত্রিমাত্রিক অধিবৃত্ত এন্ড তৃতীয় হচ্ছে তোমার বার্নলি, ঠিক আছে, বার্নলি।
দেন এরপরে উলম্ব বাঁক, এটাও আবার আছে তোমার কয়েক প্রকার। উলম্ব বাঁক আছে আবার দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে উত্তল অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে অবতল, উত্তল বাঁক অ্যান্ড অবতল বাঁক। সো এই টোটালটা হচ্ছে তোমার বাঁকের শ্রেণী বিভাগ। ওকে, তো আমি মনে করে এখানে লিখলাম চিত্র, এটা মনে করো একটা চিত্রই, যেটা হচ্ছে বাঁকের শ্রেণী বিভাগ, বাঁকের শ্রেণী বিভাগ। এখানকার মাঝে আমরা প্রথম অধ্যায় যেহেতু আলোচনা করতেছি, তো প্রথম অধ্যায়টা আছে মূলত এই বৃত্তাকার বাঁক নিয়ে, ঠিক আছে, প্রথম অধ্যায় আছে তোমাদের বৃত্তাকার বাঁক নিয়ে। দেন তারপরে তোমাদের তৃতীয় অধ্যায়, ঠিক আছে, মেবি তৃতীয় অধ্যায় আছে তোমাদের, না তৃতীয় না, প্রথম অধ্যায় বৃত্তাকার বাঁক নিয়ে, দ্বিতীয় অধ্যায় বৃত্তাকার বাঁকের একটা অংশ যেটা হচ্ছে রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন, তারপরে তৃতীয় অধ্যায় আছে কৌণিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন, তারপরে চতুর্থ অধ্যায় তোমাদের আসছে অধিবৃত্তাকার, ঠিক আছে। তার মানে 1 2 3 বলা যায় বৃত্তাকার বাঁক নিয়ে আলোচনা। দেন 4 5, ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার অধিবৃত্তাকার বাঁক নিয়ে আলোচনা, ঠিক আছে। আমি গ্রুপে পিক দিচ্ছি, দেখো। আচ্ছা আমি দেখবো এখন, ঠিক আছে। তোমাদের কেমন 16টা অধ্যায় রে, বাপরে কাম দেখাইছে তোমরা, ঠিক আছে। কিরা হয়ে গেছে এটা? এখানে কিন্তু তোমরা এই যে সরল বাক্য কোনটা, যৌগিক বাক্য কোনটা, বিপরীত বাক্য কোনটা, এই বিষয়গুলো একটু দেখে নিবা। হ্যাঁ, এই বিষয়গুলো একটু বই থেকে দেখে নিবা, ধারণা নিবা যে সরল বাক্য কোনটা, সরল বাক্য, যৌগিক বাক্য কোনটা, বিপরীত বাক্য কোনটা, ঠিক আছে। একটু তেমনি দেয়া আছে বইয়ে, তোমরা দেখলে পেয়ে যাবো ওটা, ওটা নিয়ে আর আমি আলোচনা করতেছি না। দে তারপরে এটা বাদ দিয়ে এখন আমি, তাহলে এরপরে আমরা চলে যাব তোমাদের এই বৃত্তাকার বাঁকের আলোচনা নিয়ে, ঠিক আছে। সো 1 2 আমাদের ডান। দেন এরপর আসলে চিত্রসহ বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, চিত্রসহ বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। দেন 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা, 6 নাম্বার এটা, 7 নাম্বার এটা। সো মনে করাই দিও, সো আমি এটা মিশিয়ে দিই। চিত্রসহ, ওকে, বোর্ডটা একটু পরিষ্কার করতে হবে, বুঝতে পারছি আমি। 3 নাম্বার টপিক হচ্ছে চিত্রসহ বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। বৃত্তাকার বাঁকটা অঙ্কন করব, হ্যাঁ। সো আমাদের প্র্যাকটিক্যালি আমরা একটু ভালোভাবে দেখো, ঠিক আছে। আমাদের একটা রাস্তা যাচ্ছে এই দিক দিয়ে, মনে করো একটা রাস্তা আসতেছে, দেন ঠিক এই দিক দিয়ে মনে করো আরেক দিক দিয়ে আমার এইখান থেকে আরেকটা রাস্তা এসে এখানে মিলিত হইলো, ঠিক আছে। এরকম ভাবে রাস্তা দুইভাবে আসতেছে, বাট কত হচ্ছে এই জায়গায় বাঁক হইলো নাকি, এই জায়গায় আমাদের দেখা যাচ্ছে এই জায়গায় এসে যেহেতু মিলিত হচ্ছে, তার মানে এই জায়গায় আমাকে একটা বাঁক দিতে হবে, এই জায়গায় একটা বাঁক দিতে হবে। সেই বাঁকটা কিরকম হবে, এই যে এরকম, এই যে বাঁকটা হচ্ছে ঠিক আমার এরকম। তার মানে এরকম যেহেতু মিলিত হয়ে যাচ্ছে, দেখতেছি যে মিলিত হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গায় আমার বাঁক দিতে, তার মানে যে জায়গায় মিলিত হবে ওই জায়গায় বাঁক দিতে হয়। এই জায়গায় মিলিত হচ্ছে, তো এই জায়গায় আমরা কি করলাম, এই যে একটা বৃত্তাকার বাঁক দিলাম, ঠিক আছে। তো বৃত্তাকার বাঁক যেহেতু, তার মানে যে কোনো একটা বৃত্তের অংশ, তো মনে করো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের অংশ। তাহলে এখন একটু মিল করে দিই এটা, ওকে। তাহলে এটা যদি একটা বৃত্তের অংশ, তার মানে যেহেতু বৃত্তাকার বাঁক, তার মানে এটা কি একটা বৃত্তের অংশ, তো কোন বৃত্তর, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের অংশ হচ্ছে এই বাঁকটা। তাহলে এইটা আমাদের কি বলতো, এটা ব্যাসার্ধ, এটা আমার ব্যাসার্ধ, এটা ও ধরলাম, এটাকে ধরলাম আমার এ, এটা হচ্ছে তোমার বি, ওকে, এ বি। আচ্ছা আমি এই দাগগুলো আমি একটু
লাল কলম দিয়ে যদি দেই একটু তোমাদের দেখতে পারবা কিনা একটু দেখো তো। দেন এইটাকে ধরলাম আমার এফ ধরছে মনে হয়, ঠিক আছে দেখি একটু, হ্যাঁ এফ, ঠিক আছে এফ দেখা যাচ্ছে। বিপরীত একটা বুঝি নাই ভাইয়া। একটু আলোচনা করেন। কালো কালি দিয়ে লিখি, ঠিক আছে এটা একটু, আচ্ছা আলোচনা করতেছি পরে তাহলে। এখন দেখো এটা, এটা বোঝো আগে ভালোভাবে। এটা হচ্ছে মেইন এখানকার, ঠিক আছে এটা এ, এটা বি বিন্দু, এটাকে ধরলাম এফ বিন্দু। দেন এখন আমি এটা মিল করে দেই, ঠিক আছে এটা মিল করে দেওয়ার পর এখানে যে বিন্দুতে ছেদ করে এখানে একটা বিন্দুতে, এটাকে ধরা হয় তোমার সি বিন্দু। দেন এইখান থেকে এই পর্যন্ত মিল করে দেওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে কি ধরা হয়, এফ ই নাম দেওয়া হয়েছে। দেন এরপরে আর কি আছে রে, এটাকে ধরা হয়েছে মনে করো একদম জি পর্যন্ত গেছে। ওকে ওকে, এখানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে ধরা হয়েছে থিটা, এন্ড এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে ধরা হয় ফাই। এবং ফাই ইকুয়াল কত লেখা যায় বলো তো, ফাই ইকুয়াল কিন্তু লেখা যায়, এটা যেহেতু থিটা তার মানে আমি এই টোটালটা কিন্তু 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা বাদ দেই তাহলে আমি এটা পাবো না, হ্যাঁ ভাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস আমার থিটা লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। আবার ইকুয়াল লেখা যায় ডেল। এই ডেলটা আবার কি, এই কেন্দ্রীয় কোণ, এই কেন্দ্রীয় কোণ হচ্ছে এই ডেল। তাহলে ডেল কোণটা ভাই, এই যে কেন্দ্রীয় কোণটা হচ্ছে তোমার ডেল। ওকে, তার মানে এইখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে এইখানে যে কোণটা পাও এই কোণ আর এখানকার কোণ সমান, এন্ড এই কোণ বের করতে গেলে কি করতে হয়, টোটালটা যেহেতু 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে তুমি জাস্ট এই থিটা কোণটা বাদ দাও তাহলে তো এতটুকু পাবা। ওকে, আমি আগে একটু করে তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু এই বিষয়গুলো আরো আলোচনা আছে। হ্যাঁ ওকে, দেন এরপরে এই যে বিন্দুটা আছে এটা একটি বিন্দু, এটা একটি বিন্দু, এই বিন্দুগুলোকে বলা হয় স্পর্শক বিন্দু। কি বলা হয়, স্পর্শক বিন্দু। তাহলে এইখানে যে বিন্দুটা আছে এটাকে বলা হয় প্রথম স্পর্শক বিন্দু, এটা হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু। এন্ড এইখানে যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু। হ্যাঁ মনোযোগ দিয়ে দেখিও, এটা দ্বিতীয় স্পর্শক বিন্দু। এরপরে এই স্পর্শক বিন্দু থেকে একদম এই পর্যন্ত তোমার যে দূরত্বটা, এই দূরত্বটাকে টি এল দ্বারা প্রকাশ করা হয়, এবং টি এল মানে হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে একটা স্পর্শক, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা কি, একটা স্পর্শক, এবং এই দৈর্ঘ্যটাকে বলা হয় স্পর্শক দৈর্ঘ্য বা স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে টি এল মানে কি, এখানে এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, তাহলে এটাও স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এটাও আবার একটা স্পর্শক, তাহলে এটা যে দৈর্ঘ্য হবে সেটাও স্পর্শকের দৈর্ঘ্য। এবং স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য কিন্তু এখানে সমান হবে, যেহেতু বৃত্তাকার বাঁক তাই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সবসময় কি হবে এখানে আমাদের সমান হবে। ওকে, দেন আর কি আছে, দেন এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে একটা তোমার জ্যা, জ্যা ঠিক আছে, এখানে মনে করো এখান থেকে এতটুকু তোমার 30 মিটার ধরলাম আমার, এখান থেকে এতটুকু 30 মিটার যাওয়ার পর মূলত কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে। দেখো এখান থেকে যদি আমি মিলিত করে দেই তো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে কিনা, হ্যাঁ ভাই হবে। সো যখন বাঁকে, ঠিক আছে এটা কিন্তু বাঁক, ঠিক আছে এটা কিন্তু তোমার বাঁক, বাঁকে 30 মিটার ঠিক আছে অতিক্রম করার পর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বাঁকের ডিগ্রি বলা হয়, এবং এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় থাকে। এবং এটাকে আমি দিলাম কিউ, না কিউ নাম দিলাম, ঠিক আছে কিউ নাম দিলাম। ওকে, সো এই বাঁকের ডিগ্রি জিনিসটা আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে জাস্ট আগে সবগুলো যে চিহ্নিত করলাম, ঠিক আছে সবগুলোর নাম একটু আমি ডান পাশে লিখি, লেখার পর দেন আমি স্পেসিফিক ভাবে বাঁকের ডিগ্রিটাই তোমাদেরকে বোঝাবো আগে। হ্যাঁ ওকে, সো একটু মনোযোগ দিও। হ্যাঁ, সো এখানে
এখানে আমি সাজালো গোছালো অবস্থায় লিখছি, ওইভাবে দিচ্ছি তোমাদের। এখানে তোমাদের এই যে এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব আছে না, এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে বলা হয় তোমার দীর্ঘজ্যা। এই দূরত্বটাকে বলা হয় তোমার এ থেকে বি পর্যন্ত, এই যে দেখো সরলরেখাটা, এটাকে বলা হয় দীর্ঘজ্যা, এবং এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। দীর্ঘজ্যা এবং এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এরপরে কি আছে, এটা তোমাদের 1 নম্বর গেল। দেন এরপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি তোমাদের এ সি বি। এই যে তোমার দেখো এ সি বি, এটা তোমার বাঁক না, তাহলে বাঁকের যে দৈর্ঘ্যটা সেটাকে কি বলা হয়, বাঁকের দৈর্ঘ্য। তাহলে এ সি বি, তার মানে এই যে এটা আছে এ সি বি, এটা হচ্ছে তোমার বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য। এবং বাঁকের দৈর্ঘ্যকে আসলে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। ওটা কি লিখছি, স্মল এল। দেন তৃতীয় যে টপিকটা আছে, তৃতীয় কি আছে, এরপরে লেখা আছে তোমার এই বাঁকের ব্যাসার্ধর কথা। দেখো তো ও এ কি বাঁকের ব্যাসার্ধ না, তারপরে ও, এটা কিন্তু কিউ ধরছি, ঠিক আছে, ও কিউ, ও এ বলো, তারপরে ও কিউ, ও সি, ও বি, সবগুলোই হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখতে পারি না ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল ও কিউ ইকুয়াল বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, যেটাকে আমার প্রকাশ করা হয় থাকে ক্যাপিটাল আর দ্বারা, ক্যাপিটাল আর দ্বারা। ওকে। দেন এরপরে 4 নাম্বার কি আছে, 4 নাম্বার ধরা হয়েছে স্পর্শক দৈর্ঘ্য। আচ্ছা, এই এ থেকে এ পর্যন্ত যে দূরত্ব ধরা হয়েছে, এটাকে আমরা যেন কি বলছিলাম, বাঁকের দৈর্ঘ্য, সরি স্পর্শক দৈর্ঘ্য। তাহলে এ থেকে এফ পর্যন্ত এটাকে কি বলা হয় আমার, স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শক দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হয় আসলে টি এল দ্বারা, প্রকাশ করা হয় কি দ্বারা, টি এল দ্বারা। এরপরে কি আছে তোমার 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বার আছে তোমার কি আছে, এরপর ও থেকে এফ পর্যন্ত এই টোটাল যে দূরত্ব আছে, ও থেকে এফ পর্যন্ত এটা একটা টোটাল দূরত্ব। সো ও এফ যে দূরত্বটা আছে এটাকে মূলত আমার নাম দেওয়া হয়েছে সেকেন্ড দৈর্ঘ্য, নাম দেওয়া হয়েছে কি, সেকেন্ড, সেকেন্ড নয় কিন্তু, ঠিক আছে, ড নয়, ট, সেকেন্ড দৈর্ঘ্য। দেন এরপরে 6 নাম্বার যে টপিকটা আছে, 6 নাম্বার কি আছে, হ্যাঁ, এরপরে আছে তোমাদের সিই, এইখানে এতটুকু একটা দূরত্ব আছে। দেন আবার সি এফ এতটুকু একটা দূরত্ব আছে। সিটাকে কি বলা হয়, সি এফটাকে কি বলা হয়, এটা আমরা দেখব। সিই একটা দূরত্ব আছে, তারপরে সি এফ একটা দূরত্ব আছে, সি থেকে ই এতটুকু দূরত্বটাকে আমার বলা হয় ভার সাইন, ভার সাইন। এটাকে প্রকাশ করা হয় ভিএস দ্বারা, ভার সাইনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভিএস দ্বারা। এরপরে সিএফ যেটা আছে, তার মানে এই দূরত্বটাকে বলা হয় বাঁকের গভীরতা, বাঁকের গভীরতা, বাঁকের গভীরতার বা এটাকে বলা যায় যে বহি দূরত্ব, বহি দূরত্ব, বহি দূরত্ব। আবার ভার্সানকে মধ্য অর্ডিনেটও বলা যায়, বা মধ্য অর্ডিনেট, হ্যাঁ, মধ্য অর্ডিনেটও বলা যায়। সেটা গেল। এরপর তোমাদের আসছে কোণগুলোর নাম আসছে। আচ্ছা, এইখানে এই যে থিটা একটা কোণ বলছিলাম, থিটা, থিটাটাকে কি বলছি দেখো তো, এই সরলরেখা, এই সরলরেখা যেখানে ছেদ করছে ওই ছেদের অবস্থা এখানে কোনটা না, তো ছেদ অবস্থা যেহেতু কোনটা, তো এটাকে বলা হয় ছেদ কোণ, ছেদ কোণ। এরপরে 9 নম্বর আছে কি তোমার ছেদ কোণের পর আছে এই যে ফাই, ফাই, ফাইটাকে ভাই বলা হয় তোমার প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। এবং প্রতিসরণ কোণ কার সমান জানো, প্রতিসরণ কোণ হচ্ছে তোমার ইকুয়াল এই কেন্দ্রীয় কোণ, কোথায় রে, এই যে কেন্দ্রীয় কোণ টোটালটা, হ্যাঁ, প্রতিসরণ কোণ এন্ড এটা হচ্ছে সমান, অথবা এটাকে আমরা লিখতে পারি কি 180 মাইনাস থিটা, যেটা বোঝাইছিলাম, ঠিক আছে। এরপরে 10 নম্বর হচ্ছে তোমার ডেল, তার মানে এই প্রতিসরণ কোণটা, সরি বলতেছি, এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় কোণ, ঠিক আছে, এটা কি তোমার কেন্দ্রীয় কোণ, তার মানে বাঁকের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে একদম টোটাল কোণ, এটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ, যেটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, কেন্দ্রীয় কোণ। আর কেন্দ্রীয় কোণ আর প্রতিসরণ কোণ আমার কি হয়, পরস্পর সমান, তার মানে এই কেন্দ্রীয় কোণ আর এই প্রতিসরণ কোণ পরস্পর কি হয় আমার সমান। আর কিছু আছে, হ্যাঁ, এরপরে আরো একটা আছে, সেটা হচ্ছে গামা, যেটাকে আমার বলা হয় স্পর্শক কোণ, স্পর্শক কোণ। সো গামা কোথায় হয়, এই যে স্পর্শকে যে কোণটা, স্পর্শকে যে কোণটা, এগুলোকে আমার গামা বলা হয়, এটাও গামা, এটাও গামা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কি স্পর্শক কোণ। এরপরে তোমাদের এই যে বললাম ডি,
ডি তে কি তোমার, ডি হচ্ছে মূলত বাকের ডিগ্রি, বাকের ডিগ্রি এগুলো, ঠিক আছে। তো এগুলো সবগুলো তুলে নাও। সো তোলার আগে থামো, আগে তুলে তার মানে এখন স্টপ করো, তুলতেছো যতটুকু তুলছো এখন স্টপ করো। এখন আমি প্রথমত তোমাকে এই বাকের ডিগ্রিটা বুঝাই দিই এখানে। ওকে, বাকের ডিগ্রিটা কি সেটা একটু বুঝাই দিই। সো বাকের ডিগ্রি, বাকি ডিগ্রি যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, বাকি ডিগ্রি যেটাকে আমার ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো বাকি ডিগ্রি আগে বোঝো। তো বাকে, এটা বাক না, হ্যাঁ, বাকে 20 মিটার অথবা 25 মিটার অথবা 30 মিটার যে জ্যা থাকবে, আমি যেটা জ্যা ধরবো, যদি 20 মিটার জ্যা ধরি তাহলে 20 মিটার হিসেবে হবে, যদি 25 মিটার ধরি তো 25 মিটার জ্যার হিসাব হবে, আর যদি 30 মিটার ধরি তো 30 মিটার জ্যায়ের হিসাব হবে। ঠিক আছে, কি বললাম যে যেটা ধরবো জ্যাটা, ঠিক আছে, জ্যাটার আমরা মান একটা ধরতে পারি 20, 25 অথবা 30। তো আমরা মনে করে ধরলাম 30, ঠিক আছে। তো বাকে, এই যে বাকে, বাকে 30 মিটার জ্যা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে তাকে মূলত, তাকেই মূলত বাকের ডিগ্রি বলে। কি বলছি, বাকে 30 ডিগ্রি সরি 30 মিটার জ্যা যেটা আছে সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে মূলত বাকের ডিগ্রি বলা হয়। এটা এখন আমরা চিত্রের মাধ্যমে বুঝবো, হ্যাঁ। তো মনে করো এটা আমার বাকটা, এটা আমার বাক, এটা টোটাল বাক কিন্তু, হ্যাঁ, টোটাল বাক। তো এখানে কেন্দ্র কোণটা এইটা, সো এই যে এরকম। ওকে, সো বাকে মনে করো এ, এটা বি। সো বাকে মনে করো 30 মিটার, এখান থেকে এতটুকু গেলে তোমার 30 মিটার হয়ে যাচ্ছে, কত মিটার, 30 মিটার হয়ে যাচ্ছে। 30 মিটার অতিক্রম করার পর বাকে এই অবস্থানে আসার পর এখান থেকে যদি আমি কেন্দ্রে একদম চলে যাই, ঠিক আছে, কেন্দ্র পর্যন্ত মিলিত করি, তাহলে এই 30 মিটার মূলত কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে মূলত বলা হয় ডি। এবং ডি মানে কি তোমার বাকের ডিগ্রি, বাকের ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটু ক্লান্ত মনে হচ্ছে রে খালি। আসাদ বলছো ভাই চিত্রটা আর একবার বুঝাই দিয়ে। আচ্ছা, তোলো আগে, আগে তোলো, হ্যাঁ। তোমার চিত্রটা কি, চিত্রটা এইগুলাই, ঠিক আছে, চিত্রটা হচ্ছে এইটা। ক্যামেরাটা একটু নিচে নাও। আচ্ছা দেখো লাস্টে তোমার এইটা দেখা যাচ্ছে তাই না, সরি এইটা বাকের ডিগ্রি। সো এইটাই শেষ, এর নিচে আর কিছু নাই। দেখো হয়ে গেছে এখন, এর নিচে আর কিছু নাই। দেখো তোলা হয়েছে কিনা জানাও আমাকে। মাহবুব খান ডান। মাহতাব ডান, ওকে গুড। আসলে চিত্রটা এখানে কিছুই নাই, ঠিক আছে, চিত্রটা এখানে কিছুই নাই। জাস্ট মনে করো এদিক দিয়ে একটা রাস্তা তেমনি যাবে, এদিক দিয়ে একটা মনে করো রাস্তা, ঠিক আছে, দুইটা রাস্তা।
যখন মিলিত হচ্ছে কোথায়, এইখানে মিলিত হচ্ছে। তো আমরা জানি কি বাঁক মূলত কোথায় হয়, যখন দুইটা রাস্তা কোনো একটা জায়গায় মিলিত হওয়ার কথা হয়, ঠিক সেই জায়গায় আমার বাঁক হয়। সো এই যে দেখো এখানে মিলিত হওয়ার কথা, সো এই জায়গায় আমি কি করছি, এই যে বৃত্তর মতো করে বাঁকটা দিচ্ছি, ঠিক আছে। এটা এখন এই বৃত্তাকার বাঁকটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ব্যাসার্ধ কি, এইগুলো হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ আর তোমরা মিল করে দিছি, ঠিক আছে। মিল করে দেওয়ার পর দেন এরপরে তোমার এখানে যে বিষয়গুলো বোঝাচ্ছে যে দীর্ঘজা, ঠিক আছে। এখানে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা আছে, ঠিক আছে, যে লম্বালম্বি দূরত্ব, এটাকে বলা হয় দীর্ঘজা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসলো এই যে বাঁক, এটাই কিন্তু আমার মেইন বাঁক, ঠিক আছে। তার মানে এই বরাবর বাঁক দিয়ে আমাদের কিন্তু গাড়ি চলাচল করবে, হ্যাঁ। তাহলে এ সি বি এটা হচ্ছে আমার মূলত বাঁকের দৈর্ঘ্য। বাঁক যেহেতু, তো বাঁকের যে দৈর্ঘ্যটা হবে সেটাই দীর্ঘ, বাঁকের দৈর্ঘ্য, যেটাকে আমার স্মল এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপর আসলো ও এ বলো, ও কিউ বলো, ও সি, ও বি, সবগুলোই কি হচ্ছে এই বাঁকের ব্যাসার্ধ অর্থাৎ আর। এই যে দেখো এরপর আসলো এ থেকে এফ পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় কিন্তু একটা স্পর্শক। আর স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার স্পর্শক দৈর্ঘ্য, এবং এটাকে প্রকাশ করা হয় থাকে টিএল দ্বারা, ঠিক আছে। এটাও একটা স্পর্শক, এটাও একটা স্পর্শক, তো যে কোনো একটা লিখলে এনাফ হয়। দেন এরপর আসলো কি ও থেকে এ পর্যন্ত এই যে লম্বালম্বি একটা দূরত্ব দিছি, এই লম্বালম্বি দূরত্বটাকে মূলত আমার বলা হয় সেকেন্ড দৈর্ঘ্য, ঠিক আছে, সেকেন্ড দৈর্ঘ্য। এরপর কি আছে সি থেকে ই, এই যে এতটুকু দূরত্ব আছে, ঠিক আছে। তার মানে বাঁকের সি থেকে এখানে আমার দীর্ঘজার ই পর্যন্ত এতটুকু দূরত্ব হচ্ছে আমার বলা হয় ভার্সাইন বা মধ্য অরিজিনেট। দেন এরপরে সি থেকে মূলত একদম তোমার ছেদ বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বাঁকের গভীরতা বা বহি দূরত্ব। এরপরে এখানে এই যে ছেদ, তার মানে এইটা রাস্তার যে সরলরেখা দ্বয় যে বিন্দুতে ছেদ করার কথা, ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় আমার ছেদ কোণ, তার মানে থিটা হচ্ছে ছেদ কোণ। এবং এপাশে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ, অর্থাৎ যেটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এবং ফাই এর মান কিভাবে নির্ণয় করা যায়, টোটালটা যদি আমার 180 ডিগ্রি হয়, তো 180 থেকে যদি আমি এইটা যদি বাদ দিই, এই কোণটা তার মানে ছেদ কোণটা যদি বাদ দিই, তাহলে আমি এটা পাবো না, এটা হচ্ছে। এন্ড আমরা আরো একটা বিষয় জানছি যে এখানে যে কোণটা উৎপন্ন হয়, ঠিক আছে, প্রতিসরণ কোণ, এবং এখানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, এই দুটো পরস্পর সমান হয়, এই যে যেটা লিখে দিচ্ছি আমি এখন, হ্যাঁ। এরপর আসলো এটা মানে কি কেন্দ্রীয় কোণ। দেন এখানে যে স্পর্শকের জায়গায়, এখানে একটা স্পর্শক, এখানে কিন্তু একটা স্পর্শক, স্পর্শকের জায়গায় যে কোণগুলো উৎপন্ন হয়েছে এগুলোকে বলা হয়েছে আমার স্পর্শক কোণ। এরপরে ডি, ডি হচ্ছে কি বাঁকের ডিগ্রি, বাঁকের ডিগ্রি তো এখানে বোঝাইছি যে বাঁকে 30 মিটার একটা যে, এটা মূলত কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে বাঁকের ডিগ্রি। ওকে, তো সবাই ডান লেখছো, ধন্যবাদ তোমাদেরকে। সেটা মিশিয়ে দিই এখন, সেটা মিশিয়ে দিবো আগে রে। হ্যাঁ মিশিয়ে দিই। আচ্ছা এখন তোমাদের খাতায় আছে, তো এখন তোমাদের খাতা থেকে হেল্প নিব, ঠিক আছে। তোমরা তোমাদের খাতা থেকে হেল্প নিবা, আমি আমার এখান থেকে হেল্প নিব যে কি কি পড়াবো, ঠিক আছে। এরপরে যে টপিকটা আছে বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশের মান নির্ণয়ের জন্য সূত্রাদি, অংশের মান নির্ণয়ের জন্য সূত্রাদি। এখন আমরা সূত্রগুলো বের করব। সো কি কি সূত্র এখানে বা যেসব বিষয় আসে, ঠিক আছে, যেসব বিষয় আসে সেগুলো আগে লিখি, ঠিক আছে। যেসব বিষয় আসে সেগুলো হচ্ছে নাম্বার 1 মনে করো যে বাঁকের ব্যাসার্ধ বলে, ঠিক আছে, বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, বাঁকের ব্যাসার্ধ। এরপরে আসে তোমার কি যে বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্যটা বের করতে বলে। তারপরে আসলো দীর্ঘ জ্যা, দীর্ঘ জ্যা এটা নির্ণয় করতে বলে, দীর্ঘ জ্যা অর্থাৎ এল, বাঁকের দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের স্মল এল, বাঁকের আর। এরপরে যেটা বলে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 4 নাম্বার কি যে স্পর্শক দৈর্ঘ্যের মান বের করতে বলে, স্পর্শক দৈর্ঘ্য যেটাকে আমরা টি এল দ্বারা প্রকাশ করি। এরপর যেটা বলে যে ভার্সাইনের মান বের করো, ভার্সাইন অর্থাৎ ভি এস। এরপরে বলে বাঁকের গভীরতা, যেটাকে আমার কিছু দ্বারা প্রকাশ করা হচ্ছে না। সো এই 6টার মান আমার এখানে চাইবে, ঠিক আছে, বা এখানে টোটালি যদি অ্যানালাইজ করে দেখা যায় তো এই কয়েকটা মানই আমার চাবে, ঠিক আছে। তো বলছে বেকার
বাকের না কি লিখছো রে? ও বাকের মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ মাহতাব, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো এখন এইগুলো প্রত্যেকটা নির্ণয়ের জন্য সূত্র আমরা বের করব। তো আমরা 1 নম্বর টপিকটা নিয়ে কাজ করি। 1 নম্বর হচ্ছে কি আমার বাকের ব্যাসার্ধ নিয়ে কাজ করব। বাকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র যেটা, অর্থাৎ আর। ওকে, সো বাকের ব্যাসার্ধ, অবশ্যই বাকের ব্যাসার্ধ যখন বের করব তখন আমরা যে কোনো একটা জ্যা আমাদের নির্দিষ্ট ধরতে হবে। যে কোনো একটা জ্যা, বুঝে আমি বললাম না, জ্যা কিন্তু তিনটা ধরা যায়। একটা হচ্ছে 20 মিটার, একটা 30 মিটার, একটা হচ্ছে 25 মিটার। 20, 25, 30 এই তিনটা ধরা যায়, ঠিক আছে? 20, 25, 30। তো আমরা এখানে প্রথমত 30 মিটার জ্যা ধরে দেখি, ঠিক আছে? 30 মিটার জ্যা ধরে, জ্যার মানটা আমরা কত ধরবো? 30 মিটার করে ধরবো, ঠিক আছে? সো 30 মিটার যদি জ্যা ধরে আমরা কাজ করি, তাহলে আমাদের ব্যাপারটা যেটা আসতেছে, এটা কিন্তু হচ্ছে আমাদের বৃত্ত মনে করো, ঠিক আছে? এই বৃত্তে এখান থেকে আমাদের মনে করো বাঁক স্টার্ট হয়েছে, এখান থেকে বাঁক স্টার্ট হয়েছে, অ্যান্ড 30 মিটার এখানে যাওয়ার পর এখানে আসছে। এখানে আসলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে যেন কি বলা হয়? ডি, বাঁকের ডিগ্রি বলা হয়, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু। আমরা জানি কি যে 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বাঁকের ডিগ্রি, অথবা 25 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে, তার মানে যত মিটার আমরা ধরবো, আমরা 30 মিটার ধরছি তাহলে 30 মিটার জ্যা, যদি 25 মিটার ধরতাম তো 25 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বাঁকের ডিগ্রি। তো এখানে 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ডি ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখি যে 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে কোণ জ্যা এর কারণ, ঠিক আছে? 30 মিটার জ্যা এর কারণে কেন্দ্রে কোণ, 30 মিটার জ্যা এর কারণে কেন্দ্রে উৎপন্ন কোণ বা কেন্দ্রে কোণটা আমার কি হয়? ডি ডিগ্রি। এরপর জাস্ট 30 মিটার না হয়ে যদি আমার পুরোটা হয়, পুরোটা হওয়া মানে কি জানো? পুরোটা হওয়া মানে হচ্ছে তোমার এখান থেকে শুরু করে একদম পুরোটা হওয়া মানে হচ্ছে কিন্তু 2 পাই আর দৈর্ঘ্য। আগে ছিল 30 মিটার, আর পুরোটা হওয়া মানে কি 2 পাই আর দৈর্ঘ্য না? হ্যাঁ ভাই। এখন যদি বলো যে না ভাই এটা কিভাবে আসলো, ঠিক আছে, কিভাবে যদি আসে, ঠিক আছে, তোমরা যদি এইটা বলো, তো ভাই আমি বলবো যে কি তার মানে কি বলবো তোমাদের এখানে, ঠিক আছে? 2 পাই আরটা কি এখানে? ব্যাসার্ধ, ঠিক আছে, তার মানে পরিধি, ঠিক আছে, পুরো দৈর্ঘ্য। তো এখন 2 পাই আর মিটার জ্যা, এখন জ্যাটা যদি আমরা 2 পাই আর তার মানে পুরোটা যদি ধরি, জ্যা এর কারণে কেন্দ্রে কোণটা কত হবে? 30 মিটার যখন উৎপন্ন হবে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? তার মানে ফুল একদম ঘুরে আসলো, তো ফুল ঘুরে আসলে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তার মানে 2 পাই আর দূরত্ব অতিক্রম করলে কেন্দ্রের উৎপন্ন কোণ কত হয়? 360 ডিগ্রি হয়, ঠিক আছে তো? হুম, এটা কিন্তু হয় আমাদের। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু উল্টা উল্টি করছি আমি, ঠিক আছে, একটু উল্টা উল্টি করছি। আমি এই লাইনটা এখানে না লিখি, আগে আমরা সিম্পল ভাবে আগে জানি তো যে 2 পাই আর, 2 পাই আর একদম পুরোটা ঘুরে আসতে আমার কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা 360 ডিগ্রি তো নাকি? তাহলে 2 পাই আর মিটার অতিক্রমে কেন্দ্রে উৎপন্ন কোণ ইকুয়াল কত আমার? 360 ডিগ্রি। এখন জাস্ট 30 মিটার অতিক্রম করতে, ঠিক আছে, 30 মিটার অতিক্রমে কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা, সেটাকে আমার কি বলা হয় বলতো? ডি বলা হয় না? এখন ডি ইকুয়াল কত হয় সেটা দেখি। সো 360টা আমার উপরেই থাকে, দেন 30টা আমার ওখানে চলে যায়, এন্ড 2 পাই একটা নিচে চলে আসে, তাই নাকি? তার মানে ডি এর মান আমার এইটা আসলো। ওকে, সো এখন ডি এর মান যদি এইটা হয় তাহলে আমার লাগবে কার মান? আর এর মান। তো আরটাকে এখানে নিয়ে আসি। আর ইকুয়াল কি হবে আমার? 360 ইন্টু 30 বাই 2 পাই ডি। আর ইকুয়াল এটা আসছে, হ্যাঁ,
এখন এটাকে যখন ক্যালকুলেশন করা হবে তখন দেখা যায় যে আর ইকুয়াল আসে আমার 1719/d। এইটা হচ্ছে মূলত আর নির্ণয়ের ফর্মুলা। কখন? যখন আমরা জ্যাটাকে 30 মিটার ধরবো। জ্যাটা 30 মিটার ধরলে আমাদের কি হবে? আর নির্ণয়ের সূত্র কি হবে? 1719/d। জ্যা 30 মিটার ধরলে আর নির্ণয়ের সূত্র হবে 1719/d। ওকে, তানভীর তুমি কি কোশ্চেন করলা রে? এটা জ্যা কাকে বলে? এটা কোন ক্লাসের কোশ্চেন? ক্লাস 2 না 3 তে? হ্যাঁ, এটা কথা রে, তোমাদের কথা এগুলো। জ্যা কি? একটা বৃত্তের জাস্ট অংশ বা চাপ যেটাকে আমরা বলি, ঠিক আছে? চাপ তো না, চাপ তো হচ্ছে তোমার যখন আমি এখানে একটা বিন্দু সিলেক্ট করলাম, এখানে একটা বিন্দু সিলেক্ট করলাম, যখন মিলিত করে দিব এটা তখন হবে চাপ। তো চাপ না, ঠিক আছে, চাপ না। বৃত্তের পরিধি বরাবর যে কোনো একটা অংশকে, পরিধি বরাবর যে কোনো একটা অংশকে আমাদের জ্যা বলা হয়। সো আমি এখানে যদি এটা একটা বিন্দু সিলেক্ট করি, তো এইটা হচ্ছে আমার টোটালি জ্যা। ওকে, এটা হচ্ছে একটা জ্যা। তার মানে বৃত্তের পরিধির একটা অংশ হচ্ছে জ্যা, এতটুকুই। এখন জ্যা এর মানটা যখন আমি 30 মিটার ধরবো তখন মূলত আর নির্ণয়ের সূত্র হবে এইটা। এখন যদি 30 মিটার না, হ্যাঁ, এখন আমি 30 মিটার না, এখন আমি নিব কত? আশা করি এটা তোলা হয়েছে। এখন আমি নিব 25 মিটার, মনে করো। এটা মনে করো 1 নাম্বার লিখলো, ঠিক আছে? এটা লেখার পর দেন এবার এপাশে লিখবা যে 25 মিটার ধরে, ঠিক আছে, জ্যা 25 মিটার ধরে। তাহলে 25 মিটার জ্যা যদি ধরি আমরা, তাহলে 25 মিটার জ্যা ধরে কত হবে? যে 2 পাই আর মিটার অতিক্রমে কেন্দ্র উৎপন্ন হয় 360 ডিগ্রি। এটা তো ঠিক আছে। এখন এটা 30 মিটার নয়, বরং 25 মিটার অতিক্রম করলে কেন্দ্রের উৎপন্ন যে কোণটা হয়, এখানে এবার 25 মিটার ধরছি কিন্তু, তাহলে 25 মিটার অতিক্রম করতে কেন্দ্রে যে উৎপন্ন কোণটা হয় সেটা হচ্ছে আমাদের বাকের ডিগ্রি। তাহলে 25 মিটার অতিক্রম করলে কেন্দ্রে উৎপন্ন কোণটা আমাদের কি? বাকের ডিগ্রি। ইকুয়াল কি হয়? 360। এই যে এগুলো করলাম, দেন এখানে জাস্ট কি হবে? এবার 25 হবে, ঠিক আছে? এখানে কি হবে? 25। তাহলে এখানে এটাও চেঞ্জ হয়ে যাবে। এবার চেঞ্জ হয়ে এবার কত হবে? এখানে এখানে হবে তোমার, কোথায় রে, বইয়ে দেখি, ঠিক আছে? এখানে আসছে তোমার, ও সরি, এখানে 25 মিটার ধরে এরা কাজ করেই নাই। তো আমরা এখানে 25 মিটার ধরে যেটা আসবে ওইটাই বসিয়ে দিব। মনে করো এখানে 25 মিটার ধরে আসলো কত? 360 ইন্টু 25 এত ভাগ তোমার আসতেছে 2 শিফট 7, 1432, ঠিক আছে? এখানে আসে তোমার 1432, ঠিক আছে? 1432/d। তখন আর নির্ণয় সূত্র হবে এটা। এরপর 20 হলে তখন কত হবে? যখন এখানে আবার 20 ধরবা, যখন দেখবা যে 20 ধরতেছো, যা তোমার কি ধরছো এবার? 20 মিটার ধরছো, তখন তোমার আর নির্ণয়ের ফর্মুলা আসবে 1146/d। 1146/d। আমি ম্যাক্সিমামকে দেখছি, ঠিক আছে? ম্যাক্সিমামকে দেখছি। এই যে একটা ছিল আর, আর একটা ছিল তোমার কি? একটা আর হচ্ছে 1719/d। এইটা দেন তারপরে এইটা, এইটা তিনটাই মুখস্থ করে রাখে, তিনটাই মুখস্থ করে রাখে। ওকে, তো আমি বলবো মুখস্থ করে রাখার কোনো দরকার নেই। এগুলো মুখস্থ যদি করার হয় তাহলে একটাই করবা, সেটা হচ্ছে এই 1719/d। তার মানে আমরা সচরাচর চেষ্টা করব জ্যাটাকে যদি দেয়া না থাকে, জ্যা কত ধরে, তার মানে যদি বলে দেওয়া না থাকে যে জ্যা 30 মিটার ধরো বা 20 মিটার ধরো, এগুলো যদি বলে দেওয়া না থাকে তখন আমরা জ্যাটাকে 30 মিটার ধরে কাজ করব, এবং 30 মিটার ধরে কাজ করলে তোমার আর নির্ণয় সূত্র কি আসবে? 1719/d। ওকে, আর যদি বলে যে 25 মিটার, তখন তোমরা কোন ফর্মুলাটা মাথায় আসবে? এইটা নিয়ে আসবে, ঠিক আছে? এটা বা তোমরা মনে করো মুখস্থ নাই, জাস্ট কি করলা, একটু জাস্ট জাস্ট 1 মিনিট তোমরা একটু দেখবা, সূত্র চলে আসবে তোমাদের মাথায়, ঠিক আছে? ইজিলি বের করতে পারবা সূত্র। তো আমি সূত্র বের করা তোমাদের শিখাই দিলাম। মাথা বলছো 1432.39/d। হ্যাঁ, 2 পাই আর, আবার 2 পাই ডি কেন? আরে এই আরটাকে আমরা এখানে দিলাম আর ডিটাকে এখানে দিয়ে দিলাম, এক্সচেঞ্জ করা যায় তো, এক্সচেঞ্জ কত যায়, ঠিক আছে? মনে করো এটাকে আর গুণ দেওয়া যায় না? তো আর তোমার কি বলে স্থান বদলও করা যায়, ঠিক আছে? ডিটাকে এখানে দিলাম, আরটাকে এখানে নিয়ে আসলাম, এই যে আর এখানে আসলো, ডি এখানে গেল, ঠিক আছে? এটাই।
ক্লিয়ার, সবার ক্লিয়ার? এন্ড এখানে আমি যে বিষয়টা বলবো যে তোমরা শর্টকাট একটা, এটা এখানে শর্টকাট যেটা মাথায় রাখবা, এটা মিশিয়ে দিই। শর্টকাটটা হচ্ছে কি, আমরা সবসময় চেষ্টা করব, সবসময় চেষ্টা করব যে দেয়া না থাকলে, দেয়া না থাকলে যা ইকুয়াল 30 মিটার ধরে কাজ করার, তখন আবার আমার আর ইকুয়াল কি হবে 1719/d। ঠিক আছে, ক্লিয়ার? বাকিরা জানো। এরপর আমরা বাঁকের দৈর্ঘ্য নিয়ে কাজ করব। রাইট ডান, ডান, ওকে। ঠিক আছে, 10টা বাজে গেল। এসে কলেজ আসার পর যে আমার এখানে টাইম কিভাবে যায় আমি বুঝতেই পারি না। 2টা করে ক্লাস আমার রেগুলারলি, এবং প্রতিটা ক্লাস আমার কমপক্ষে 1.5 ঘন্টা প্লাস যায়। ঠিক আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস যাবে, 1.5 ঘন্টা প্লাস হবে। ওকে, দেন আসলে বাঁকের দৈর্ঘ্য। 2 নাম্বার টপিক হচ্ছে কি বাঁকের দৈর্ঘ্য। আচ্ছা, তোমরা কি বক্সের সাউন্ড পাচ্ছ কোনো? আমার একটু জানো তো, বক্সের সাউন্ড কোনো পাচ্ছ কি? দেখি আমি একটু তোমরা মাইকটাকে টেক্সট করে দেখি, এটা মাইক্রোফোনটাকে। যেখানে এমনি একটা একটু না, আবার পাচ্ছি যে হালকা। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, না পাইলে ভালো। আর হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম লিখছো, হ্যাঁ বুঝতে পারছি, বাট অতটাও একদম বোঝা যায় না। ঠিক আছে, বুঝতে পারছি আমিও। তো এখন আমরা করবো বাঁকের দৈর্ঘ্য। বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করবো। সো বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য 2টা অপশন আসে। যখন প্রশ্নে, ঠিক আছে, যখন প্রশ্নে ডি দেয়া থাকবে, ঠিক আছে, ডি দেয়া থাকে মানে কি, ডি মানে কি বাঁকের ডিগ্রি। ডি দেয়া থাকলে থাকবে, যখন প্রশ্নে ডি দেয়া থাকবে, তখন আমরা কিভাবে বের করবো? তখন মূলত আমরা জে ইকুয়াল 30 মিটার ধরে, ঠিক আছে, জে ইকুয়াল 30 মিটার ধরে কাজ করতেছি। ঠিক আছে, জে ইকুয়াল আমি 30 মিটার ধরেই ম্যাক্সিমাম গুলো কাজ করব। জে ইকুয়াল কত মিটার ধরে? 30 মিটার ধরে। ঠিক আছে, জে ইকুয়াল 30 মিটার ধরে। সো ডি দেয়া আছে মানে কি, এটা কিন্তু বাঁক, হ্যাঁ এটা বাঁক, এটা বাঁকে। বাঁকের কারণে কেন্দ্রে যে উৎপন্ন কোণ হয় সেটা কি আমাদের, এটা তো আমরা জানি। ঠিক আছে, এটা আমাদের টোটাল দৈর্ঘ্যটা কত, এখান থেকে টোটাল দৈর্ঘ্য হচ্ছে তোমার স্মল এল। এই স্মল এল দূরত্ব অতিক্রম করতে কেন্দ্রের উৎপন্ন কোণ কত হয়, ডেল। এরপর এখানে আমি কত মিটার চেয়ে ধরছি, 30 মিটার। আচ্ছা, এখানে কি দেওয়া থাকবে, ডি। ডি দেওয়া থাকে, মানে ডি দেওয়া থাকার অর্থটা কি, আমি কিন্তু বুঝাই তোমাদের সূত্রগুলো বের করতেছি। হ্যাঁ, ডি দেওয়া থাকার অর্থ কি, যে বাকির ডিগ্রি হচ্ছে মানে কি 30 মিটার যে অতিক্রম করতে কেন্দ্রে যে উৎপন্ন হবে। তার মানে এখান থেকে আমি যদি 30 মিটার যে অতিক্রম করলাম, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি আমাদের জানো, ডি। ওকে, সেটা হচ্ছে আমাদের ডি। তার মানে আমার এটা আমার দেয়া আছে, ডিটা দেয়া আছে মানে কি এটা দেয়া আছে। এখন আমার এটা বের করতে বলছে, বের করতে বলছে কার মান, এল এর মান। তাহলে দৈর্ঘ্যের মান বের করো, তো দৈর্ঘ্যটা আমি পরে দিই। তো দেখো ডি, ডি কোণ উৎপন্ন করতে, ডি কোণ উৎপন্ন করতে অতিক্রান্ত দূরত্ব কত আমাদের, 30 মিটার। 30 মিটার। ওকে, আমি কিন্তু এইগুলো স্কিপ করে যেতাম, কোনো আমার ঝামেলা হইতো না, তোমাদেরও কোনো ঝামেলা হইতো না। ওকে, স্কিপ করে যাইতে পারতাম। ঠিক আছে, বাট আমি তোমাদের দেখাচ্ছি একটু, তাও দেখো। হ্যাঁ, ডি কোণ উৎপন্ন করতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। এখন আমাদের কত কোণ উৎপন্ন করব, ডেল কোণ উৎপন্ন করলে যে দৈর্ঘ্যটা হবে সেটাই আমাদের এল না। হ্যাঁ, তাহলে ডেল
কোণ উৎপন্ন করতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কি ডেল, তাই না? এখন ডেলের মান তাহলে কত আসতেছে, এখানে এটা আসছে 30 উপরে ওয়েট এল স্মল এল, ঠিক আছে, এন্ড ডেলটা এখানে গুণ হচ্ছে, দেন ডিটা এখানে ভাগ হচ্ছে। তাহলে এল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, এল ইকুয়াল, ঠিক আছে, 30 ডেল বাই ডি, 30 ডেল বাই ডি। এখন এখানে যদি আমি যা তোমার 25 মিটার ধরতাম, তখন আমার 25 ডেল বাই ডি, 20 ধরলে 20 ডেল বাই ডি। ওকে, এটা এটা যখন আমার প্রশ্নে ডি দেওয়া থাকবে, আবার যখন প্রশ্নে ডি নয় এবং যখন আর দেয়া থাকবে, যখন আর দেয়া থাকবে তখন হিসাবটা কি হবে, তখন হিসাবটা তোমার এটা না, তখন এবার এইটা চলে আসবে আবারও। ওকে, আমাদের এই যে এটা চলে আসবে 30 মিটার অতিক্রমে কেন্দ্রে উৎপন্ন কোণ ডি, আর যখন টোটালটা উৎপন্ন হবে তখন কি 360 ডিগ্রি, তখন 2 পাই আর। সো আমাদের 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে যে দূরত্বটা অতিক্রম হয় সেটা আমাদের কত, 2 পাই আর, তাই না, 2 পাই আর। আর এখানে কত কোণ উৎপন্ন হইতে হবে, আচ্ছা এবার তো ডি ডি এর কোনো হিসাব নেই, এবার এটা ডি এর কোনো হিসাব নাই, আমাদের বাক এটা বাক, হ্যাঁ, ডেল কোণ এখন উৎপন্ন করতে হবে, ডেল কোণ যখন উৎপন্ন হবে তখনই কিন্তু এখানে এল পাবো আমরা। তো এখন ডেল কোণ উৎপন্ন করতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এল, এবং এল ইকুয়াল কি হচ্ছে 2 পাই আরটা উপরে যাচ্ছে, ডেলটা উপরে গুণ হচ্ছে, দেন 360 নিচে ভাগ হচ্ছে। তাহলে এইটা তোমার হচ্ছে এল নির্ণয়ের আরেকটা ফর্মুলা। ওকে, ঠিক আছে, এখানে এল নির্ণয়ের আরেকটা ফর্মুলা হচ্ছে তোমার এটা, মানে আর দেওয়া থাকলে এটা অ্যাপ্লাই করতে হবে, আর ডি দেওয়া থাকলে এটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এটা ডান। সো এরপরটা আমরা করবো সেটা হচ্ছে কি আমাদের দীর্ঘ জ্যা নির্ণয় করব। কুইকলি জানাও, হ্যাঁ, সময় কম, আর ম্যাথও আছে এখনো। এখনো ম্যাথ আছে, ঠিক আছে। সুদীপ সরকার ক্লিয়ার, গুড। শিরিন আক্তার আপু ডান। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। এরপর দীর্ঘ জ্যাটা আমি একটু তোমাদের দেখাই দিব, দেন বাকিগুলো সরাসরি সূত্র লিখে দেব। তৃতীয়ত হচ্ছে তোমার দীর্ঘ জ্যা, যেটাকে আমার এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, দীর্ঘ জ্যা এল। সো দীর্ঘ জ্যা নির্ণয় করব। সো এল, এটা আমার বাক ছিল না, এটা আমার বাক ছিল, এটা ছিল বাকের টোটাল দৈর্ঘ্যটা আমাদের ছিল, টোটাল দৈর্ঘ্য ছিল এল। সো এবং এখানে কোনটা উৎপন্ন ছিল, যেটা সেটা হচ্ছে কি ডেল কোণ। আচ্ছা এখন যদি আমি মাঝামাঝি কেটে নিই এটা, ঠিক আছে, এটা যদি একটু মাঝামাঝি কেটে নেই, ঠিক আছে, মাঝামাঝি কেটে নেওয়ার পর তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের কি হচ্ছে বলতো, এল বাই 2 হচ্ছে না, হ্যাঁ ভাই। দেন এরপরে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা টোটালটা ছিল ডেল, তাহলে এটা কত হচ্ছে, ডেল বাই 2 হচ্ছে না, হ্যাঁ ভাই হচ্ছে। তাহলে এখন এইখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইল। তাহলে এই সমকোণী ত্রিভুজে যদি দেখি চিত্র হতে, ঠিক আছে, চিত্র হতে যদি আমি দেখি, তো এখানে দেখো তো দেয়া আছে কার মান, এটা কোণ, কিন্তু কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে লম্বের মান দেয়া আছে, কার মান বের করতে হবে, ও সরি লম্বের মানে বের করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, অতিভুজের মান দেয়া আছে, বাঁকের ব্যাসার্ধ আর এর মান দেয়া আছে, লম্বের মান বের করতে হবে। তো লম্ব আর ভূমি অতিভুজের মাঝে সম্পর্ক কি, লম্ব বের করতে হবে, অতিভুজ দেয়া আছে, লম্ব আর অতিভুজের মাঝে সম্পর্ক হচ্ছে ভাই সাইন থিটা। তো এখানে থিটা কোণ আছে নাকি পাই বাই 2 কোণ আছে, ভাই পাই বাই 2 আছে, সরি ডেল বাই 2 আছে, ডেল বাই 2 ইকুয়াল কি আমাদের সাইন, যেহেতু সাইন ইকুয়াল লম্ব বাই ভূমি, সরি অতিভুজ, লম্ব এখানে কি আছে এল বাই 2, এল বাই 2, অতিভুজ কি আছে আর, মান লাগবে কার, এইটার। তো আমি এল বাই 2টাকে ওখানেই রাখলাম, আরটাকে এই পাশে গুণ দিলাম, তাহলে আর সাইন ডেল বাই 2 ইকুয়াল এল বাই 2। এখন এল এই পাশে রাখবো, 2টা পাশে গুণ দিয়ে দিব, তাহলে এল ইকুয়াল কি আসছে, 2 পাশে গুণ হচ্ছে 2 আর সাইন ডেল বাই 2। এটা হচ্ছে তোমার এল নির্ণয়ের সূত্র। ওকে, এটা হচ্ছে তোমার কি ভাই এল নির্ণয়ের ফর্মুলা। মোস্ট হার্ড সেমিস্টার ইন ডিপ্লোমা লাইফ, টিএস রেড। ওকে, তো এই জন্য আমার জন্য, ঠিক আছে,
মোস্ট প্যারাদায়ক, ঠিক আছে, বাট সমস্যা নাই, আপনি এগুলো পড়ে মজাও আছে, মজাও আছে এগুলোতে। 4 নাম্বার আছে স্পর্শক দৈর্ঘ্য। স্পর্শক দৈর্ঘ্য যেটা হচ্ছে টিএল। টিএল স্পর্শক দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ টিএল নির্ণয়। সো টিএল নির্ণয় করব। সো আমরা এটা হচ্ছে আমাদের কি জানো, বাঁক, তাই না? এটা হচ্ছে আমাদের বাঁক, যেখানে এইটা হচ্ছে আমাদের বাঁকের ব্যাসার্ধ। বাঁকের ব্যাসার্ধ, সরি, স্পর্শক দৈর্ঘ্য এটা না, এইটার মান আমাকে বের করতে বলছে। সো আমরা এই অংশটা বাদ দেই। এই অংশটা বাদ দিলে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা? হ্যাঁ ভাই, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যেখানে এইটার মান হচ্ছে আর, এটার মান হচ্ছে আর, এইটার মান হচ্ছে কি del/2। মান বের করতে হবে কার? এটা। তো দেখো এইটার সাপেক্ষে এটা কি আমার ভূমি, আর এটা কি লম্ব, আর এটা অতিভুজ। তো আমার ভূমির মান দেয়া আছে, লম্বর মান বের করতে হবে। ভূমির মান দেয়া আছে, লম্বের মান বের করতে হবে। ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কি? ট্যান। তাহলে ভাই ট্যান π/2, del/2, ঠিক আছে? ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্বকে এটা, ঠিক আছে, এটাকে বলা হয় টিএল। তাহলে টিএল বাই ভূমিকে আর, তাহলে কার মান লাগবে? টিএল এর। তাহলে টিএল ইকুয়াল কি হচ্ছে? এদিক দিয়ে আর গুণ আর ট্যান del/2। তো এটা হলো তোমাদের টিএল বা স্পর্শক দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বা ফর্মুলা, ঠিক আছে? স্পর্শক দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বা ফর্মুলা হচ্ছে এটা। ওকে, সো এই দুটা আশা করি ক্লিয়ার। দেন এরপরে তোমাদের আছে তোমাদের, যেটা আমি এখানে লিখে দিচ্ছি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে তোমার ভার্সাইন। ভার্সাইন অর্থাৎ ভিএস। ভিএস নির্ণয়ের সূত্র হচ্ছে কি? ভিএস ইকুয়াল আর ইন্টু 1 মাইনাস কস del/2। আর ইন্টু, ঠিক আছে কি, দেখি একটু থামো, আর ইন্টু 1 মাইনাস কস del/2, হ্যাঁ ঠিক আছে। দেন এরপরে ভিএস গেল, এরপর আরেকটা কি আসলো তোমাদের? বাঁকের গভীরতা 6 নাম্বার, ঠিক আছে? বাঁকের গভীরতা, বাঁকের গভীরতা যেটা হচ্ছে বাঁকের গভীরতা, ঠিক আছে, বা বাঁকের গভীরতা দিলাম এমনি সিম্পল ভাবে। তো বাঁকের গভীরতা এটা নির্ণয় সূত্র কি? এইটারই উল্টাটা জাস্ট, ঠিক আছে? এইটারই মোটামুটি উল্টা, মাথা রাখবে জাস্ট এটা, যে ভার্সাইন যেটা সূত্র তার উল্টাটা। তো এখানে আর ঠিক থাকবে। দেন এখানে 1 আছে না, 1 আছে আগে, cos আছে পরে। এবার জাস্ট এর উল্টাটা কি হবে? cos আগে 1 পরে। cos এরও আবার উল্টা কি? sec। তো sec del/2 মাইনাস 1 এটা দিবা আর কি, ঠিক আছে? এটা তোমার সূত্র। তোমার মনে রাখার জন্য যা কিছু করা লাগে আর কি, তোমরা যেভাবে হোক মনে রাখবা। তো এটা হলো বাঁকের গভীরতা নির্ণয়ের সূত্র। সো টোটালি ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো, ঠিক আছে? টোটালি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। দেন এখন আমরা মোটামুটি শেষ এটা অধ্যায়। জাস্ট একটা ম্যাথ করব, একদম ইজি টাইপের ম্যাথ এখানে, হ্যাঁ, করলে আমাদের শেষ। আকাশ ডান, তৃষ্ণা দাস আপু ক্লিয়ার, সজীব সরকার ক্লিয়ার, গুড। ওকে, সো তাহলে এটা মিশিয়ে দিই এখন। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা 6 নাম্বার টপিক মনে হয়েছিল আমাদের, নাকি রে? না, 5 নাম্বার টপিক। 5 নাম্বার টপিক ছিল বাঁক সংস্থাপন পদ্ধতি, ঠিক আছে? বাঁক সংস্থাপন পদ্ধতি। সো এটা সংজ্ঞা আছে আবার, সংজ্ঞাটা কি? বাঁক সংস্থাপন, সংস্থাপন মানে কি? স্থাপন করা। তো সিম্পলি ভাবে
যে যে পদ্ধতিতে বাক সংস্থাপন করা হয় বা বাককে তার জায়গায় স্থাপন করা হয়ে থাকে তাকেই বাক সংস্থাপন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা দুইটা পদ্ধতি আছে। ঠিক আছে, দুইটি পদ্ধতি। ঠিক আছে, নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে রৈখিক পদ্ধতি। ঠিক আছে, রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন। ঠিক আছে, বাক সংস্থাপন। এন্ড দ্বিতীয়ত হচ্ছে কৌণিক পদ্ধতি। ঠিক আছে, কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন। সো এইটার আলোচনা তুমি পাবা দ্বিতীয় অধ্যায়ে, এইটা আলোচনা পাবা তৃতীয় অধ্যায়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর টপিক। জাস্ট আমি একটু আলোচনা করলাম, আইডিয়া দিলাম যে এটা দ্বিতীয় অধ্যায়, এটা তৃতীয় অধ্যায় হবে, এই জন্য আর কি নিয়ে আসছিলাম টপিকটা তোমাদের। ঠিক আছে, সো এরপরে আমি তোমাদের চলে যাব সরাসরি ম্যাথ পার্টে। ম্যাথ পার্টে একটা টাইপের ম্যাথ আছে এখানে। ঠিক আছে, ম্যাথ পার্ট 6 নম্বর। টাইপ 1 একটা টাইপের ম্যাথ, যেহেতু টাইপ 1 সেটা হচ্ছে বিভিন্ন অংশের মান নির্ণয় সংক্রান্ত। বিভিন্ন অংশের মান নির্ণয় সংক্রান্ত। এখানে সূত্রসমূহ কি আসবে? ওই যে আমরা সূত্রগুলো পড়লাম না এতক্ষণ, বের করলাম সবগুলো সূত্র এখানে। নাম্বার 1 হচ্ছে কি তোমার আর নির্ণয় সূত্র। আর ইকুয়াল কি হয় তোমার ওই যে 1719/d। কখন? যখন জ্যা ইকুয়াল তুমি 30 মিটার ধরছো। ঠিক আছে, যদি অন্য যা যা তোমার মনে করো অন্য কোনো কিছু যদি দেয়া থাকে 25, তখন 25 দিয়ে যত হয় তত কিন্তু এখানে আসবে। ঠিক আছে, দ্বিতীয় আসলো কি তোমার বাকের দৈর্ঘ্য। এল ইকুয়াল সূত্র হচ্ছে তোমার দুটা সূত্র, একটা হচ্ছে 30 ডেল 30 ইন্টু ডেল বাই ডি, অথবা তোমার যদি এটা না দিয়ে যদি দেওয়া থাকে আর দেওয়া থাকে তখন 2 পাই আর ইন্টু ডেল বাই 360 ডিগ্রি। ওকে, দেন তৃতীয় হচ্ছে যে তোমার দীর্ঘ যা অর্থাৎ এল নির্ণয় সূত্র, সেটা হচ্ছে কি 2r সাইন ডেল বাই 2। চতুর্থ সূত্র হচ্ছে তোমার কি যে স্পর্শক দৈর্ঘ্য টি এল ইকুয়াল হচ্ছে আর ট্যান ডেল বাই 2। দেন 5 নম্বর সূত্র হচ্ছে ভাই তোমার বাকের ভার্সাইন যেটাকে আমার ভিএস দ্বারা প্রকাশ করা হয়। ভিএস ইকুয়াল হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কস ডেল বাই 2। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল 6 নম্বর সূত্র হচ্ছে বাকের গভীরতা যেটা হচ্ছে আর ইন্টু সেক ডেল বাই 2 মাইনাস 1। চলে আসছে এটা, একটা কিছু জানা আমাকে। তাহলে এখন আমি সরাসরি ম্যাথ করব। কোন ম্যাথ করব একটু দেখি, কোনটা ম্যাথ। টেকনিক্যাল বইয়ের 2 নাম্বার ম্যাথটা করব। কনফার্ম করো একটু। কনফার্ম হয়ে গেলে এখন আমি শিরিন আক্তার আপু লিখছো ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা টেকনিক্যাল বইয়ে যে 2 নাম্বার ম্যাথটা আছে একটা ম্যাথই করব। জাস্ট একটা ম্যাথ করলেই মোটামুটি সবগুলো এখানে হয়ে যাবে। মেলা লেখা হয়ে গেছে। ঠিক আছে, বোর্ডের 13টা বাজে গেছে। বোর্ড আজকে কালকে সকালে পরিষ্কার করে ফেলা লাগবে। টেকনিক্যাল বইয়ের কত নাম্বার? 2 নাম্বার ম্যাথ। উদাহরণ 2। ম্যাথটা কি বলছে সেটা একটু লিখে গে। দুটি সড়ক পথ 135 ডিগ্রি কোণে মিলিত
হয়েছে। একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক দ্বারা একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক দ্বারা এদেরকে সংযোগ করা হয়েছে। এদেরকে সংযোগ করা হয়েছে, সরি করতে হবে, যদি সংযোগস্থলের চেইনেজ 950 মিটার হয়, সরি 950 মিটার হয়, তাহলে নির্ণয় করো ক প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজ, ঠিক আছে। এই চেইনেজ বিষয়টা মূলত ওখানে নিয়ে আসনি আমি, সো এটা আমার একটা ভুল হয়েছে, এটা ভুল বলা যায় না বাদ, ঠিক আছে, তো আমি তো শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। খ লং কর্ডের দৈর্ঘ্য, এই যে লং কর্ডের দৈর্ঘ্য বলছি না, এটা হচ্ছে দীর্ঘ যায়। দেন গ যেটা বলছে, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, গ যেটা বলছে সেটা হচ্ছে কি ভার্সাইন, ঘ হচ্ছে তোমার বাঁকের দৈর্ঘ্য, দেন উ হচ্ছে তোমার বহি দূরত্ব, এইগুলো আমার নির্ণয় করতে বলছে। ওকে, কোশ্চেনটা একটু দেখো ভালোভাবে, দেন এখন এটা আমরা সলভ করব। ওকে, তো তাহলে এটা আমরা এখন সলভ করব। মিশিয়ে দিই এটা। ওকে, সো দুইটা সড়ক পথ 135 ডিগ্রি কোণে মিলিত হয়েছে। দুইটা সড়ক পথ, এটা একটা সড়ক পথ, এখানে একটা সড়ক পথ আছে, দুটো সড়ক পথ কি হয়েছে আমাদের 135 ডিগ্রি কোণে, এখানে থিটার মান কত 135 ডিগ্রি কোণে মিলিত হয়েছে। ওকে, তো মিলিত হওয়ার পর দেন এখানে আমাদের বাঁক একটা তৈরি করছি আমরা, বৃত্তাকার, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এটাকে আমরা ধরলাম এ বিন্দু এন্ড এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তার মানে এটা প্রথম স্পর্শক বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু। দেন এবার বলছে একটা 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক দ্বারা, তার মানে বৃত্তাকার বাঁকের ডিগ্রি কত 6 ডিগ্রি, ঠিক আছে, 6 ডিগ্রি, তার মানে এখানে বাঁকের ডিগ্রি দেওয়া আছে তোমার 6 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু সলিউশন করতেছি, হ্যাঁ সলিউশন করব। তো এখানে বাঁকের ডিগ্রি অর্থাৎ ডি দেওয়া আছে 6 ডিগ্রি। এরপরে তোমার এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা পাই, সেটা হচ্ছে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে ফাই বলা হয়, এবং ফাই হচ্ছে মূলত তোমার প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণ নির্ণয়ের জন্য আমাদের আমরা কি জানি, টোটালটা আমাদের হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি 135 বাদ দিই তাহলে আমি এখানে পাবো না, হ্যাঁ ভাই, তাহলে প্রতিসরণ কোণ এখানে পাবো, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ফাই ইকুয়াল কত, এই প্রতিসরণ কোণ এবং এখানে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণ কিন্তু পরস্পর কি হয় আমাদের সমান, তাহলে প্রতিসরণ কোণ ইকুয়াল হচ্ছে আমাদের ডেল ইকুয়াল কত আমাদের 180 থেকে যদি 135 বাদ দিই, তাই না, 180 থেকে যদি 135 বাদ দিই তাহলে কত আমাদের তোমাদের এখানে 40 40 40 40 80, তাহলে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, বা কেন্দ্রীয় কোণ বা প্রতিসরণ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, ওকে, সো একটু দেখো, আমি দেখো ম্যাথটা দেখো তোমরা,
ম্যাথটা দেখো এন্ড তারপর একটু দেখো এগুলো বুঝতে পারছো কিনা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে চেইনেজ বিষয়টা আসলে কি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? চেইনেজ বিষয়টা কি বোঝাচ্ছে এটা হচ্ছে এখানে মেইন। ওকে, দেন কি বলছে দেখো, যদি সংযোগস্থলের চেইনেজ 950 মিটার হয়, তো সংযোগস্থল কোথায় ভাই? এই জায়গায় না? এটাকে আমরা কি ধরছি এফ, এটাকে জি, ঠিক আছে? এফ জি, এটা ও। সো সংযোগস্থল মানে কি এইটা। তো এটার চেইনেজ কত আছে? 950 মিটার। তো এই 950 মিটার কথার একটা অর্থ আছে চেইনেজ, ঠিক আছে? এটা বলতে কি বোঝায় যে আমার রাস্তাটা, এখানে রাস্তাটা শুরু হয়েছে যেখান থেকে, রাস্তাটা কোথা থেকে শুরু হবে? এই দিক থেকে শুরু হবে, ঠিক আছে? এখানে মনে করো শুরু হয়েছে আমার এইখান থেকে, এখানে জিরো ছিল, শুরু রাস্তার শুরু, এখানে রাস্তার শুরু। তো শুরু হয়ে একদম আমাদের এই ছেদ বিন্দু পর্যন্ত, ঠিক আছে, বা সংযোগ বিন্দু পর্যন্ত যদি আমি যাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে কত? 950 মিটার। এটাই কিন্তু হচ্ছে চেইনেজ। চেইনেজটা কি? শুরু থেকে একদম ওই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় চেইনেজ। তাহলে আমি চেইনের যদি একটা নোট লিখি, ঠিক আছে, নোট, এই নোটটা তেমনি টোটালি একদম মাথায় রাখবা, ঠিক আছে? টোটালি মাথায় রাখবা। সেটা হচ্ছে নোট, যেটা হচ্ছে যে চেইনেজ। চেইনেজটা কি? চেইনেজ তোমরা লিখবা যে কোন বিন্দুর চেইনেজ, চেইনেজ বলতে বোঝায়, আমি তোমার মোটামুটি বলে দিতে পারবো যে 100-র মাঝে তোমাদের 80 to 90% স্টুডেন্ট, ঠিক আছে, 80 to 90% বা তারও বেশি এই চেইনেজ বলতে আসলে কি বোঝায় সেটাই বুঝবে না, ঠিক আছে? চেইনেজ বলতে আসলে কি বোঝায় সেটাই বুঝবে না। ওকে, এটা আমি বলে দিলাম, গ্যারান্টি বলে দিলাম। আমার ক্লাসের স্টুডেন্টরা জানে না, মানে আমার ক্লাসমেটরা জানতো না। দেন তারা মূলত কি আমার কাছে, কিন্তু আমি মোটামুটি আমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে হেল্প করি, ঠিক আছে, অনেকটা হেল্প করি, ঠিক আছে? তো তারা আমার মাধ্যমে কিন্তু অনেকটা জানতে পারছে। ওকে, এটা আমি জাস্ট বলে দিলাম তোমাদেরকে। ওকে, কোন বিন্দুর চেইনেজ বলতে বোঝায় শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত, ওই বিন্দু পর্যন্ত রৈখিক দূরত্ব। কি বলছি? কোন বিন্দু চেইনেজ বলতে বোঝায় শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত রৈখিক দূরত্ব। তাহলে আমার এফ বিন্দুর চেইনেজ বা সংযোগ স্থলের চেইনেজ 950 মিটার বলতে কি বোঝায়? যে রাস্তার শুরু থেকে একদম এই এফ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 950 মিটার। এখন যদি বলে, এখন আমার কোশ্চেন কিন্তু করছে কি দেখো, যে প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেজ। প্রথম স্পর্শক বিন্দু যেন কোনটা? এইটা। এন্ড দ্বিতীয় স্পর্শক বিন্দু কোনটা? এইটা। এখন বলছে এই বিন্দুর চেইনেজ কত? প্রথম এই বিন্দুর চেইনেজ কত? ঠিক আছে, এই বিন্দুর চেইনেজ কত এটা আমাকে বলছে। তো এখন যদি এই বিন্দুর চেইনেজ নির্ণয় করতে যাই, চেইনেজ বলতে কি বোঝায়? যে শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এই বিন্দুর চেইনেজ মানে কি? শুরু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে এই বিন্দুর চেইনেজ বা প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ। ওকে, তাহলে এখন প্রথম স্পর্শক বিন্দু যে চেইনেজ আমি বের করতে চাই, দেখো টোটাল চেইনেজটা আমি জানি এই বিন্দু পর্যন্ত, বা এই দূরত্বটা জানি। এই দূরত্ব থেকে যদি আমি এতটুকু দূরত্ব বাদ দেই, তাহলে আমি এই বিন্দুর চেইনেজ পাবো না? হ্যাঁ ভাই, টোটাল দূরত্ব থেকে যদি এতটুকু বাদ দেই তাহলে আমি এই দূরত্ব পাবো, আর এই দূরত্ব মানে কি? এই বিন্দুর চেইনেজ। প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যালি তোমাদের চিন্তা করতে হবে। ওকে, সো তাহলে আমাদের প্রথম স্পর্শক বিন্দু চেইনেজ, তাহলে আমরা লিখি 1 নাম্বার, ক নাম্বার, যে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ, প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ ইকুয়াল কি হবে আমাদের? এখানে হচ্ছে টোটালি হচ্ছে আমাদের 950 মিটার, তাই না? তো আমরা লিখি যে সংযোগ বিন্দুর চেইনেজ, সংযোগ বিন্দুর চেইনেজ মাইনাস কি হবে? স্পর্শক দৈর্ঘ্য। এটা কিন্তু টিএল মানে কি? স্পর্শক দৈর্ঘ্য মাইনাস স্পর্শক দৈর্ঘ্য। সো আমার সংযোগ বিন্দু চেইনেজ আমি জানি 950 মিটার, বাট স্পর্শক দৈর্ঘ্য জানি আমি? না ভাই, জানি না। তাহলে এখন আমার কি করতে হবে? স্পর্শক দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। স্পর্শক দৈর্ঘ্য আমার কি করতে হবে? বের করে নিতে হবে। তো আশা করি এটা তোমার তোলা হয়েছে, তো এটা আমি মিশিয়ে দিব। ওকে, আমি সাইডে লিখবো এখানে স্পর্শক দৈর্ঘ্য, ঠিক আছে? যখন যেটা লাগবে আর কি আসলে আমি তখন সেটা বের করে নিচ্ছি, ঠিক আছে? স্পর্শক দৈর্ঘ্য এটা 0 ছিল, ঠিক আছে? স্পর্শক দৈর্ঘ্য টিএল সূত্র হচ্ছে কি? আর ট্যান ডেল বাই 2। আর এর মান কত সেটাও তো আমি জানি না রে। আর এর মানও তো জানি না, আমরা বের করে নিই। তাহলে আর এর মানও আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে? উপরে বের করে নিব। আর ইকুয়াল হচ্ছে কি?
তোমার 1719/d, কখন? যখন জ্যা ইকুয়াল তোমার 30 মিটার, ঠিক আছে, তোমার ধরে নিবা। তো ডি এর মান তো দেয়া আছে, ডি দেয়া আছে, তো এখানে 1719/d এর মান হচ্ছে কত? 6। ক্যালকুলেশন করলে কত হয় দেখি, এখানে কত ধরছে, হ্যাঁ ওইটাই ধরছে, 286.5 আসে, 286.5 মিটার। ওকে, সো এইটা আমি আর হিসেবটা করলাম, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে একটু আলাদা করা সুবিধা হয়। হ্যাঁ, দেন এখানে একটা আছে বিষয়, দেন এখানে তাহলে আর এর মান কত? 286.5 ট্যান ডেল, ডেল এর মান কত জানো? ডেল এর মান হচ্ছে ভাই তোমার এই যে 45 ডিগ্রি, 45/2। তো ক্যালকুলেটর যদি বসে দিই সরাসরি আমার এটার মান চলে আসবে, সরাসরি মান কত আসবে? এটা 86, তাহলে 118.67, 118.67 মিটার। তাহলে টিএল অর্থাৎ স্পর্শক দৈর্ঘ্যের মান পেলে আমি কি এটা। তো এখন এই স্পর্শক দৈর্ঘ্যের মানটা যদি এখানে বাদ দেই, টোটাল থেকে যদি এটা বাদ দিই, তাহলে এতটুকু পাবো। আর এতটুকু পাওয়া মানে কি এই বিন্দুর চেঞ্জ 118.67। ক্যালকুলেশন করলে এখন কত আসে? বাদ দিলে কত আসে রে? 831.33, 831.33 মিটার। এটা একটা অ্যান্সার। প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ আমি পেলাম এটা। দেন এরপরে আমাদের দরকার কি? দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজ, দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজ। ওকে, দ্বিতীয় স্পর্শক বিন্দুর কি ভাই? চেইনেজ। তো দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজ যদি বের করতে চাই, দেখো দ্বিতীয় স্পর্শক বিন্দু কোথায় আছে? এইখানে। তো আমার বাঁকটা গেছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়ে আস্তে 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 এই দিক দিয়ে গেছে এখানে, তাই না? এখান থেকে এইখানে গেছে। তো আমি এখান থেকে এতটুকু জানি, এখান থেকে এতটুকু কত জানো আমাদের? এই যে এখানে কত পাইলাম? 831, ঠিক আছে, তার মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 831। দেন এর সাথে ভাই আমি যদি এই দৈর্ঘ্যটা যোগ দেই, তাহলে আমি এটার পাবো না? আমরা জানি বি বিন্দু চেইনেজ বা দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেজ বলতে বোঝায় যে শুরু থেকে দ্বিতীয় স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বটা। তাহলে এখান থেকে আমি এতটুকু দূরত্ব জানি, এর সাথে যদি আমি এই দূরত্বটা যোগ দেই, তাহলে কিন্তু আমি কি দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেজ পেয়ে যাচ্ছি। দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজ যদি পাইতে চাই, তাহলে আমার কি হচ্ছে যে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ, প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ প্লাস কি হবে তোমার এই যে তার মানে এটা কি বাঁকের দৈর্ঘ্য না? এটা হ্যাঁ বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য। ওকে, তো এখন তাহলে এটা একটু ক্যালকুলেশন করি। তো বাঁকের দৈর্ঘ্য আমি তো জানি না, প্রথম স্পর্শক বিন্দুর দৈর্ঘ্য জানি। তো এখানে আমি এখন কি করব? বাঁকের দৈর্ঘ্যটা বের করে নিই, বাঁকের দৈর্ঘ্য বের করে নিই, যেটা হচ্ছে কি এল। এল ইকুয়াল সূত্র কি? বাঁকের দৈর্ঘ্য নির্ণয় সূত্র দুটো আছে, একটা হচ্ছে ওই যে আর এর সাপেক্ষে বের করা যায়, একটা ডি এর সাপেক্ষে বের করা যায়। সো এখানে আমরা দুইটাই ইউজ করতে পারবো। কেন? কারণ ডিও আছে আরও আছে। সো এখন তোমাদের ইচ্ছা কোনটা ইউজ করবা। সো আমি এল ইকুয়াল 30 ইন্টু ডেল বাই ডি, এই সূত্রটা নিলাম আমি, ঠিক আছে, 30 ইন্টু ডেল বাই ডি। এরা কোন সূত্র নিছে? যে সূত্র নিক না কেন অ্যান্সার একই আসবে, ঠিক আছে। 30 ইন্টু ডেল, 30, ডেলের মান কত? ডেলের মান হচ্ছে 45 বাই ডি এর মান 6। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসে কত? কাটাকাটি করলে 5, 5 5 25 5, দেন এখানে 4 5 20 22, 225 মিটার। পাখির দৈর্ঘ্য আসে 225 মিটার। দেখি ঠিক আছে কি? হ্যাঁ 224.90 মানে 225 মিটার। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে কি এটা? জাস্ট আ মোমেন্ট, আমি একটু দেখাই দিই এটা। হ্যাঁ হ্যাঁ এখন মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। বাকি দৈর্ঘ্য তাহলে এখানে আমি কত পেলাম? 225 মিটার। সো এখন এটা জাস্ট এখানে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বিন্দু চেঞ্জ হচ্ছে আমাদের ইকুয়াল প্রথম স্পর্শক বিন্দু চেঞ্জ কত? 831.33 প্লাস 225, তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে তোমার যেটা হবে ওইটা হচ্ছে এখানকার দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেঞ্জ। তো দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেঞ্জ কত হচ্ছে তোমার এখানে? যোগ করলে আসে 1056, তার মানে যেটা এখানে আসছে 224.9 ধরে ওরা যেটা করছে, তো এখানে আসে তোমার 1056.23 মিটার। ওকে, 1056.33 আসবে, ঠিক আছে, 33 মিটার আমাদের হিসাবে আসবে 33। তো এটা আসলে তোমাদের আরেকটা অ্যান্সার। তার মানে ক নাম্বার আমাদের ডান হয়ে গেল, ক নাম্বার ডান। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। আর 950টা কই থেকে আসলো বলে? কি রে তুমি কি দেখলা তাহলে এতক্ষণ? বুঝাইলাম কি তোমাকে এতক্ষণ? হুম,
950 তোমার দেয়া আছে, সংযোগ স্থলের চেইনেজ 950 মিটার। এই যে সংযোগ স্থলের চেইনেজ, সংযোগ স্থল কোথায়? এখানে, এই যে 950 মিটার। আর চেইনেজ বলতে কি বোঝায়? যে কোনো বিন্দু চেইনেজ বলতে বোঝায় যে শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। তো শুরু হয়েছে এখান থেকে, মনে করো এখান থেকে যদি শুরু হয়, তাহলে এখান থেকে একদম এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে তোমার 950। এবার যখন বলবো যে প্রথম স্পর্শক বিন্দু চেইনেজ, তার মানে কি প্রথম স্পর্শক বিন্দু এখানে। তো আমরা জানি কি কোনো বিন্দু চেইনেজ মানে কি শুরু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। তো এই বিন্দু চেইনেজ মানে কি শুরু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, তার মানে এতটুকু। তো আমি টোটালটা জানি, ঠিক আছে, টোটালটা আমি জানি 950। 950 থেকে যদি এইটুকু দূরত্ব বাদ দেই, তাহলে আমি এটা পাবো না। ওই কাজটা করছি। টোটালটা হচ্ছে আমাদের 950, তার মানে সংযোগ বিন্দু চেইনেজ, দেন মাইনাস এই স্পর্শক দৈর্ঘ্যটা বাদ দিলাম, তাহলে মূলত আমি পেয়ে গেলাম প্রথম স্পর্শক। তারপরে কি আসলো? প্রথম স্পর্শক বিন্দু যে চেইনেজ আছে, চেইনেজের সাথে যখন আমি বাকির দৈর্ঘ্যটা যোগ দিলাম, তখন এই বিন্দু চেইনেজটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, খুঁজে পাও না সমস্যা নেই, ওটা ঠিক আছে। তুমি তেমনি 1 2 3 4 5, ঠিক আছে, 5টা অধ্যায়, ঠিক আছে। এই এই বিষয়টা, ঠিক আছে, চেইনেজের যে বিষয়টা, 5টা অধ্যায় তুমি পেয়ে যাবা। তো এটা মিশিয়ে দিই। এখন আমাদের ক ডান গেল, এরপর আসলে আমাদের খ গ, ঠিক আছে, এগুলো আসবে। অবশ্যই এই যে স্পর্শক দৈর্ঘ্য বের করলাম, এগুলোর কাজে লাগবে, ঠিক আছে, এইগুলো। দেন তারপরে আমরা বাকের দৈর্ঘ্য বের করছি, এগুলো এখন কাজে লাগবে কিন্তু। আমি মিশিয়ে দিচ্ছি তবুও, কারণ আমাদের জায়গা নাই এখানে। হ্যাঁ, ওকে। এরপরে খ নাম্বার টপিক আমার কি বলছে দেখো তো। খ নাম্বার কি বলছে? লং কর্ডের দৈর্ঘ্য মানে কি দীর্ঘ জ্যা যেটা, ওইটাই কিন্তু লং কর্ডের দৈর্ঘ্য। হ্যাঁ, দীর্ঘ জ্যা অর্থাৎ এল। তো এল নির্ণয়ের ফর্মুলা কি? এল ইকুয়াল হচ্ছে ভাই 2r sin ডেল বাই 2। তাহলে 2r এর মান কত? 286.5 ইনটু সাইন, সাইন ডেল এর মান হচ্ছে 45/2। ক্যালকুলেটরে যেটা বের হবে ওইটা অ্যান্সার। 2r sin ডেল বাই 2, 219.28 মিটার। এরপরে গ নাম্বার যেটা বলছে সেটা কি দেখো তো, ভারসাইন, ভারসাইন বের করতে বলছে। তো ভারসাইন, তো এবার আমরা ভারসাইন বের করব। তো ভারসাইন, ঠিক আছে, ভারসাইন কি? ভিএস, ভিএস এর সূত্র কি? আর ইনটু 1 মাইনাস কস ডেল বাই 2। তো মান আমি সব জানি, জাস্ট একটু বসাই দেই। আর এর মান কত? 286.5, 1 মাইনাস কস ডেল, ডেল এর মান কত? 45/2। তাহলে যেটা বের হবে এটা এখানে आंसर কত আসবে। এখানে ভারসাইনের মান আসে 21.80, 21.80 মিটার। এরপর আছে কি তোমাদের বহি গভীরতা, ঠিক আছে। ঘ নাম্বার যেটা আছে, ও ঘ নাম্বার বলছে বাকের দৈর্ঘ্য। তো বাকের দৈর্ঘ্য তো আমরা বের করছি রে। বাকের দৈর্ঘ্য আমরা এল ইকুয়াল কি পেয়েছিলাম জানো? এল ইকুয়াল কিন্তু একটু আগে পাইলাম আমরা কত, তোমার 225 পেয়েছিলাম, তাই না? 225 বের করছিলাম আমরা অলরেডি, তো ওইটাই, ঠিক আছে। এরপর উমো কি আছে? বহি দূরত্ব, বহি দূরত্ব বা বাকের গভীরতা। এটা নির্ণয়ের সূত্র কি জানো? আর ইনটু সেক ডেল বাই 2 মাইনাস 1। তো এখন জাস্ট মান বসাই দাও। আর এর মান কি? 286.5 সেক, সেক ডেল বাই 2, ডেল এর মান কত ভাই? 45/2 মাইনাস 1, যেটা বের হবে এটা হচ্ছে आंसर। ওকে, এক্সামে কি চিত্র আঁকাতে হবে? হ্যাঁ, চিত্র আঁকতে হবে, ঠিক আছে। চিত্র না আঁকলেও সমস্যা নেই, বাট কত হচ্ছে আমি চিত্র অঙ্কন করতে বলবো তোমাকে, তোমাকে বলবো যে চিত্র অঙ্কন করো। এতে তোমার প্র্যাকটিক্যালি চিন্তা করার ক্ষমতাটা বাড়বে, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা অঙ্ক চিত্র দিয়ে করার চেষ্টা করবে, যেটা পারবা না সেটা বাদ, ঠিক আছে, সেটা চিত্র বাদ দিবা, চিত্র দিয়ে করার চেষ্টা করবা। এতে তোমার প্র্যাকটিক্যালি নলেজ বাড়বে এবং বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক ক্লিয়ার সবার? ক্লিয়ার হলে আমাকে একটু জানাই দাও। আচ্ছা, আজকে লাইভ কি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ভাইয়া ক্যালকুলেটরে সেক তুলবো কিভাবে? ওকে, সো এটাও একটা কোশ্চেন, ঠিক আছে।
তো আমরা সেক মানে কি জানি, সেক মানে হচ্ছে 1/cos। তো সেক কি আছে আমার, del/2 আছে, তাহলে cos del/2 এর মান আগে বের করো। তুমি cos del/2 এর মান বের করবা, বের করার পর যেটা আসছে 1 ভাগ অ্যান্সার দিবা, ডান। ঠিক আছে, প্রথমত কার মান বের করবা, এইটার মান বের করবা, বের করার পর যেটা আসবে সেটা মনে করো অ্যান্সার হইলো। তো তারপর তুমি কি করবা, 1 ভাগ এই অ্যান্সার দিবা, যেটা আসবে ওইটাই হচ্ছে তোমার সেকেন্ড মান। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, জি ভাই, ওকে। যাক, তাহলে প্রথম অধ্যায় শেষ হইলো। সো তোমরা বাকি ম্যাথগুলো ট্রাই করিও। হ্যাঁ, সো আমি আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি। কালকে হয়তো বা তাহলে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। কালকে থিওরি অফ স্ট্রাকচারে মনে করো তোমার 2-3 অধ্যায় শেষ হবে। সো যারা যারা থিওরি অফ স্ট্রাকচারে মনে করো বাকি ক্লাসগুলো করো নাই, আগের ক্লাসগুলো করো নাই, খুব দ্রুত, ঠিক আছে, আগের ক্লাসগুলো করে ফেলো। কালকে আমরা যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো করবো ইনশাল্লাহ। ওকে ওকে, সো সবার জন্য শুভকামনা রইলো। আমার স্বাস্থ্যের জন্য একটু তেমনি দোয়া করবা, ঠিক আছে, যাতে আমি সুস্থ থাকতে পারি এবং ভালোভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। ওকে, সো আল্লাহ হাফেজ।